বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের চতুর্থ সেশনের দ্বিতীয় পার্ট। চতুর্থ সেশনে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি নিয়ে আলোচনা করতেছি। আজকে গ্যাস্ট্রোএন্টারোলজির কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন গলস্টোন, হার্নিয়া, আমাশয়, উদ্রাময়, স্প্লিনের সমস্যা এগুলো নিয়ে আলোচনা করা হবে। গত ক্লাসে আমরা কোষ্ঠকাঠিন্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। কোষ্ঠকাঠিন্যের আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন ফসফরাস। ফসফরাসের কোষ্ঠকাঠিন্যে মল চিকন ও লম্বাভাবে বের হয়। ফসফরাসের রোগীদের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় তাদের মলটা চিকন ও লম্বাভাবে বের হয়, ভেঙে ভেঙে বের হয় না। মানে যতটুকু বের হয় সেটা আস্তা বের হয়, ভেঙে ভেঙে বের হয় না। এবং তাদেরকে হাতের উপর বা পায়ের উপর ভর দিয়ে খুব জোরে চাপ দিয়ে মলত্যাগ করতে হয়। তারা যখন মলত্যাগ করে তখন তাদেরকে তাদের হাতের উপর বা পায়ের উপর ভর দিয়ে খুব জোরে চাপ দিয়ে মলত্যাগ করতে হয়, তা না হলে তাদের মল বের হয় না। এত শক্তি প্রয়োগ করার ফলে বা জোরে চাপ দেওয়ার ফলে তাদের হাত বা পা কাঁপতে থাকে, ঘামতে থাকে এবং তারা পেরেশান হয়ে যায়। অর্থাৎ কুকুর যেভাবে মলত্যাগ করে ফসফরাসের রোগীরাও সেভাবে মলত্যাগ করে। ফসফরাসের রোগীরা কুকুর যেভাবে মলত্যাগ করে সেভাবে মলত্যাগ করে। আপনি যদি দেখেন কুকুর যখন মলত্যাগ করে তখন সে দুই পায়ের উপর খুব জোরে চাপ দিয়ে মলত্যাগ করে। কোষ্ঠকাঠিন্যের কেসে আমাদেরকে তিনটি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। যদি আমরা কোষ্ঠকাঠিন্যের রোগীর ক্ষেত্রে তিনটা বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিই তাহলে আমরা সহজেই রোগীর জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো। 1 নম্বর হলো মলের চরিত্র, 2 নম্বর হলো মলত্যাগ করার চরিত্র, 3 নম্বর হলো কোষ্ঠকাঠিন্যের কারণ, কি কারণে তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে সেই কারণটা খুঁজে বের করতে হবে। মলের চরিত্র বলতে আমরা গত ক্লাসে বলছিলাম যে ম্যাগনেসিয়াম মিউর, অ্যামন মিউর এই ধরনের রোগীদের মলটা মলদ্বার থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে নির্গত হয়। একটু আগে আমরা জানলাম যে ফসফরাসের রোগীদের মল চিকন এবং লম্বাভাবে নির্গত হয়, মানে যতটুকু বের হবে সেটা আস্তা থাকবে, ভেঙে ভেঙে টুকরোভাবে নির্গত হবে না। কিন্তু ম্যাগনেসিয়াম মিউর, অ্যামন মিউরের রোগীদের মলটা ভেঙে ভেঙে নির্গত হবে, বা ভেড়ার গোবরের মতো। আমরা সবাই ভেড়ার গোবর দেখছি যেটা ছোট ছোট বড়ির মতো নির্গত হয়। আবার ব্রাইনিয়ার মলটা আমরা জানি শুকনো থাকে, শক্ত থাকে, যেন পুরানো হয়েছে এমন থাকে। আবার যদি আমরা প্লাটিনা এবং অ্যালুমিনার রোগীদের মল দেখি সেটা হবে নরম কাদামাটির মতো বা আঠালো, যেটা মলদ্বারে লেগে থাকে, নিচে পড়ে না। মানে তাদের মলটা এতই নরম থাকে এবং আঠালো থাকে যে মলটা মলদ্বারে লেগে থাকে। আমরা যদি মলের চরিত্রের দিকে লক্ষ্য করি তাহলে আমরা কোষ্ঠকাঠিন্য কেসে সহজেই রোগীর জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হলো মল ত্যাগ করার চরিত্র। রোগী কীভাবে মল ত্যাগ করে। আমরা যেটা একটু আগে জানলাম যে ফসফরাসের রোগীরা হাতের উপর বা পায়ের উপর ভর দিয়ে খুব জোরে চাপ দিয়ে মলত্যাগ করতে হয়, এটা হলো তার মলত্যাগ করার চরিত্র। এই জোরে চাপ দেওয়ার ফলে তাদের হাত পা কাঁপতে থাকে এবং তারা ঘামতে থাকে এবং পেরেশান হয়ে যায়। আবার গত ক্লাসে আমরা জানছিলাম যে টার্মেনিয়া চিবুলার রোগীরা মলত্যাগ করার সময় প্রচুর কোদ দিতে হয়। এই কোদ দেওয়ার ফলে তাদের মাথায় প্রচুর ঘাম দেখা দেয় এবং তাদের ডান কাঁধ ব্যথা করে। প্যারাফিনের রোগীদের নিষ্ফল মলের ব্যাগের সাথে, মানে শিশুদের যদি নিষ্ফল মলের ব্যাগের সাথে হাইপোকন্ডিয়ামে ব্যথা দেখা দেয় তাহলে প্যারাফিন ভালো কাজ করে। আবার ম্যাগনেসিয়াম টিকামের রোগীরা কীভাবে মলত্যাগ করে, তারা পেটের পেশির দ্বারা চাপ দিয়ে মলটা ত্যাগ করতে হয়, তা না হলে তাদের মল ত্যাগ হয় না। যখন তারা পেটের পেশি দিয়ে খুব জোরে চাপ দেয় তখন তাদের মল ত্যাগ হয়। ইন্ডিয়া মেটালিকামের রোগীদের মলত্যাগের জন্য প্রচণ্ড কোদ দিতে হয়, প্রতিটি কোথে তাদের মাথা ব্যথা করে, এর ফলে তারা দুই হাত দিয়ে মাথা চেপে ধরে রাখে।
স্যালিসিয়া এবং ওপিয়ামের রোগীদের মল নির্গত হতে চায় না, মল রেকটামে এসে আবার ভিতরে চলে যায়। এই জন্য অনেক সময় তাদেরকে মলদ্বারে আঙ্গুল ঢুকিয়ে আঙ্গুল দিয়ে মল বের করে নিয়ে আসতে হয়। আবার অ্যালুমিনার রোগীরা কোনো কিছু চেপে ধরে তারপরে জোর দিয়ে তাদের মল ত্যাগ করতে হয়। অ্যালোসকোটিনার রোগীরা যখন মল ত্যাগ করতে চায় তখন তাদের মল ত্যাগ হয় না, আবার যখন তারা মল ত্যাগ করতে চায় না বা এমনিতেই তাদের মল বের হয়ে যায়। কোষ্ঠকাঠিন্যের কেসে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে কোষ্ঠকাঠিন্যের কারণটা কী জন্য সে কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়েছে, সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা সহজেই রোগীর জন্য ওষুধটা নির্বাচন করতে পারবো। যেমন কেউ যদি ভ্রমণে যায় বা তার খাবারের ভিন্নতা দেখা দেয়, এই জন্য তার কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। আমরা জানছিলাম যে ভ্রমণে যাওয়ার পর যদি কেউ কোষ্ঠকাঠিন্য আক্রান্ত হয় তাহলে প্লাটিনা এবং ব্রাইনিয়া ভালো কাজ করে। কেউ যদি শর্করা জাতীয় খাবার কম খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যে ভোগে তাহলে ল্যাকডিফ্লুটাম ভালো কাজ করে। এভাবে আমরা যদি কোষ্ঠকাঠিন্যের কেসে মলের চরিত্র, মল ত্যাগ করার চরিত্র, কোষ্ঠকাঠিন্যের কারণ, এই তিনটা বিষয় ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা কোষ্ঠকাঠিন্যের রোগীদেরকে সঠিক ওষুধটা দিতে পারবো। ওষুধের কন্ট্রাডিকশন লক্ষণ। আমরা এর আগেও অনেকগুলা কন্ট্রাডিকশন জানছিলাম যে কোন লক্ষণটা না থাকলে রোগীকে এই ওষুধটা দেওয়া যাবে না। যদি মলের ব্যাগ বা প্রস্রাবের নিষ্ফল ব্যাগ না থাকে তাহলে নাক্স ভূমিকা হবে না। যদি মলের বা প্রস্রাবের নিষ্ফল ব্যাগ না থাকে তাহলে নাক্স ভূমিকা হবে না। অর্থাৎ নাক্স ভূমিকা যদি হতে হয় তাহলে রোগীর মধ্যে মলের বা প্রস্রাবের নিষ্ফল ব্যাগ থাকতে হবে। রোগী বলবে যে আমার মলের বা প্রস্রাবের ব্যাগ হয় কিন্তু মলত্যাগ হয় না বা প্রস্রাব হয় না। যদি রোগী মানসিকভাবে শান্ত থাকে তাহলে ক্যামোমিলা হবে না। আমরা সবাই জানি যে ক্যামোমিলা রোগীরা শান্ত থাকে না, তারা রাগী থাকে, খিটখিটে থাকে বা উত্তেজিত থাকে। কোনো রোগীর লক্ষণগুলো যদি ক্যামোমিলাকে নির্দেশ করে কিন্তু রোগী যদি শান্ত থাকে তাহলে রোগীকে ক্যামোমিলা দেওয়া যাবে না, কারণ ক্যামোমিলা রোগীরা শান্ত থাকে না। যদি রোগী মানসিকভাবে শান্ত থাকে তাহলে অ্যাকোনাইট হবে না। অ্যাকোনাইটের রোগীরাও শান্ত থাকে না, তারা অস্থির থাকে, তারা মৃত্যুর ভয় করে। যদি জ্বরে উদ্বেগ দেখা দেয় বা ধীরে ধীরে জ্বর আসে তাহলে অ্যাকোনাইট হবে না। যদি জ্বরে উদ্বেগ দেখা দেয় বা ধীরে ধীরে জ্বর আসে তাহলে অ্যাকোনাইট হবে না, কারণ জ্বরে যখন উদ্বেগ দেখা দেয় তখন অ্যাকোনাইটের স্টেজ আর থাকে না। আমরা জানি যে অ্যাকোনাইট এবং বেলাডোনা এই দুইটি ওষুধের জ্বর হঠাৎ দেখা দেয় এবং তীব্র আকারে দেখা দেয়। ব্রাইনিয়া, জেলসিমিয়াম বা অন্যান্য ওষুধে ধীরে ধীরে জ্বর দেখা দেয়। এজন্য যদি ধীরে ধীরে জ্বর আসে তাহলে অ্যাকোনাইট হবে না। হাড়ে ব্যথা না থাকলে ইপিটোরিয়াম হবে না। হাড়ে ব্যথা না থাকলে ইপিটোরিয়াম হবে না। আমরা সবাই জানি যে ইপিটোরিয়ামের রোগীদের হাড় ভেঙে যাওয়ার ন্যায় ব্যথা দেখা দেয়। স্রাবে পচা মাংসের গন্ধ বা দুর্গন্ধ না থাকলে সরিনাম হবে না। যদি রোগীর স্রাবে পচা মাংসের গন্ধ বা দুর্গন্ধ না থাকে তাহলে সরিনাম হবে না। সরিনাম নির্দেশিত হওয়ার জন্য রোগীর স্রাবে পচা মাংসের গন্ধ বা দুর্গন্ধ থাকতে হবে, এটা যে কোনো স্রাবই হোক না কেন। যদি জিহ্বা শুষ্ক থাকে, বিছানার গরমে বা রাতে বৃদ্ধি না থাকে তাহলে মার্সল হবে না। যদি জিহ্বা শুষ্ক থাকে, বিছানার গরমে বা রাতে বৃদ্ধি না থাকে তাহলে মার্সল হবে না। আমরা সবাই জানি মার্সলের জিহ্বা ভেজা থাকে, তাদের মুখে প্রচুর লালা থাকে, বিছানার গরমে এবং রাতে তাদের প্রচণ্ড বৃদ্ধি দেখা দেয়। এই জন্য যদি কারো জিহ্বা শুষ্ক থাকে, বিছানার গরমে বা রাতে বৃদ্ধি না থাকে, রোগী যদি বলে যে আমার বিছানার গরমে বা রাতে কোনো সমস্যা হয় না তাহলে তাকে মার্সল দেওয়া যাবে না। জন্মগত হার্টের রোগে বা মারাত্মক হার্টের রোগে টিউবারকুলিনাম হবে না। যে সকল রোগীদের জন্মগত হার্টের রোগ আছে বা মারাত্মক হার্টের রোগে ভুগছে তাদেরকে টিউবারকুলিনাম দেওয়া যাবে না। যদি পালস রেট ধীর বা দুর্বল থাকে তাহলে ফাইজেস্টিগমা হবে না। যদি রোগীর পালস রেট স্লো থাকে বা দুর্বল থাকে তাহলে ফাইজেস্টিগমা হবে না।
এখন আমরা গল স্টোন নিয়ে আলোচনা করব। যদি জৈব তরল নিঃসরণের ফলে রোগী অবসন্ন হয়ে পড়ে বা বারবার ম্যালেরিয়াতে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাদের গল স্টোনের কেসে চায়না অফিসিনালিস ভালো কাজ করে। যদি জৈব তরল নিঃসরণের ফলে রোগী অবসন্ন হয়ে পড়ে বা বারবার ম্যালেরিয়াতে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাদের গল স্টোনের কেসে চায়না অফিসিনালিস ভালো কাজ করে। আপনার কাছে কোনো রোগী আসলো গল স্টোনের সমস্যা নিয়ে। এখন যদি আপনি জানতে পারেন যে তার প্রচুর জৈব তরল নিঃসরণ হয়েছে, এটা হতে পারে প্রচুর রক্তপাত, প্রচুর মাসিক বা প্রচুর বীর্যপাত, যেটাই হোক, এই কারণে যদি রোগী অবসন্ন হয়ে পড়ে, এর সাথে তার গল স্টোনের সমস্যা দেখা দেয়, তাহলে তার জন্য আমরা চায়না অফিসিনালিস চিন্তা করতে পারবো। বা রোগীর বারবার ম্যালেরিয়াতে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলেও আমরা তার জন্য চায়না অফিসিনালিস চিন্তা করতে পারবো। চায়নার রোগীদের গল স্টোনের সাথে পেট ফাঁপা এবং বদহজম দেখা দেয়। গল স্টোনের সাথে চায়নার রোগীদের পেট ফাঁপা থাকে এবং বদহজম দেখা দেয়। গল স্টোনের কারণে যদি শুল বেদনা প্রতিদিন নির্দিষ্ট সময়ে পর্যায়ক্রমে দেখা দেয়, যা দিবাজ হলে জোরের চাপে উপশম হয় এবং রাতে ও খাবার খাওয়ার পর বৃদ্ধি পায়, তাহলে চায়না অফিসিনালিস ভালো কাজ করে। চায়না অফিসিনালিসের রোগীদের গল স্টোনের ব্যথা নির্দিষ্ট সময় এবং পর্যায়ক্রমে দেখা দেয়। যেমন আজকে সকাল 10টায় দেখা দিচ্ছে, আগামীকাল সকাল 10টায় দেখা দিবে এবং এটা পরের দিনও দেখা দিবে, এবার পর্যায়ক্রমে দেখা দিবে, যা দিবাজ হলে জোরে চাপে উপশম হয় এবং রাতে ও খাবার খাওয়ার পর বৃদ্ধি পায়। এছাড়াও চায়না পিত্তপাথর গঠন প্রতিরোধ করে। চায়না কিন্তু গল স্টোনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এটি পিত্তপাথর গঠনও রোধ করে। চায়না অফিসিনালিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো রক্তপাতের সাথে রোগীর মধ্যে টক খাওয়ার প্রবল ইচ্ছা দেখা দেয়। এটা কিন্তু চায়নার খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। রক্তপাতের সাথে রোগীর মধ্যে টক খাওয়ার প্রবল ইচ্ছা দেখা দেয়। আমরা প্রথম ক্লাসে ডাক্তার এলএম খান স্যারের একটা কেস বলছিলাম যে ওনার বন্ধুর বোনের প্রচুর ঋতুস্রাবের কারণে সে অজ্ঞান হয়ে যেত। যখনই তার জ্ঞান ফিরে আসতো তখনই সে লেবু চিপড়ে টক পানি খেত, এরপর আবার অজ্ঞান হয়ে যেত। শুধুমাত্র এই লক্ষণের উপর ভিত্তি করে তাকে চায়না অফিসিনালিস দেওয়া হয়, এতে সে সম্পূর্ণ আরোগ্য হয়। তাই আমাদেরকে মনে রাখতে হবে, রক্তপাতের সাথে রোগীর টক খাওয়ার প্রবল ইচ্ছায় চায়না ভালো কাজ করে। চায়না অফিসিনালিসের পেট ফাঁপা, নড়াচড়ায় বা হাঁটলে উপশম হয়। আমরা গত ক্লাসে বলছিলাম যে লাইকোপোডিয়াম, কার্বোভেজ এবং চায়না অফিসিনালিস এই তিনটা ওষুধ পেট ফাঁপায় ভালো কাজ করে। লাইকোপোডিয়ামের পেট ফাঁপা বায়ু নিঃসরণের ফলে উপশম হয়। কার্বোভেজের পেট ফাঁপা ডেকুর দেওয়ার মাধ্যমে উপশম হয়। আর চায়না অফিসিনালিসের পেট ফাঁপা নড়াচড়ায় বা হাঁটলে উপশম হয়। ক্লিনিক্যাল টিপস: একুইড পেটের ব্যথা বা গল ব্লাডারের ব্যথায় চায়না অফিসিনালিসের 6 শক্তি ভালো কাজ করে। একুইড পেটের ব্যথা বা গল ব্লাডারের ব্যথায় চায়না অফিসিনালিসের 6 শক্তি ভালো কাজ করে। যদি কোনো রোগীর হঠাৎ করে গল ব্লাডারের ব্যথা দেখা দেয় বা পেটে ব্যথা দেখা দেয়, তার লক্ষণগুলো যদি চায়নার হয়, তখন আমরা যদি তাকে চায়না 6 দেই, তাহলে ভালো রেজাল্ট পাবো। চায়না অফিসিনালিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো পেটের ব্যথা হালকা স্পর্শে বৃদ্ধি পায় কিন্তু জোরে চাপে উপশম হয়। চায়না অফিসিনালিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো পেটের ব্যথা হালকা স্পর্শে বৃদ্ধি পায় কিন্তু জোরে চাপে উপশম হয়। এটা চায়নার আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম। হালকা স্পর্শে বৃদ্ধি পায় কিন্তু জোরে চাপে উপশম হয়, এর প্রধান ওষুধগুলো হলো চায়না অফিসিনালিস, ইগনেশিয়া, প্লাম্বামেট। চায়না অফিসিনালিস, ইগনেশিয়া, প্লাম্বামেট এই তিনটা ওষুধের রোগীদের পেটের ব্যথা হোক বা অন্য যে কোনো ব্যথা হোক হালকা স্পর্শে বৃদ্ধি পায় কিন্তু জোরে চাপে উপশম হয়। খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য, জৈব তরল অতিরিক্ত নিঃসরণের ফলে যে কোনো সমস্যায় চায়না এবং ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে। আমরা সবাই জানি যে জৈব তরল অতিরিক্ত নিঃসরণের ফলে যে কোনো সমস্যায় চায়না এবং ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে। এখন আমাদেরকে এই দুইটা ওষুধের মধ্যে পার্থক্য জানতে হবে। জৈব তরল অতিরিক্ত নিঃসরণের ফলে চায়না অফিসিনালিসের রোগীদের মধ্যে শারীরিক দুর্বলতা ও শারীরিক অবসাদভাব দেখা দেয়।
আর জৈব তরলের অতিরিক্ত নিঃসরণের ফলে ফসফরিক অ্যাসিডের রোগীদের মধ্যে মানসিক দুর্বলতা ও মানসিক অবসাদভাব দেখা দেয়। যেমন কোনো রোগীর অতিরিক্ত রক্তপাতের ফলে যদি তার শারীরিক দুর্বলতা দেখা দেয় এবং শারীরিক অবসাদভাব দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে চায়না অফিসিনালিস। বা কোনো রোগীর যদি অতিরিক্ত রক্তপাতের ফলে তার মানসিক দুর্বলতা বা মানসিক অবসাদভাব দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে ফসফরিক অ্যাসিড। একবারে সহজ পার্থক্য, এটা যদি আপনি ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক রোগীর সমস্যা দূর করতে পারবেন। যেমন কোনো রোগী অতিরিক্ত বমি করতেছে, অতিরিক্ত বমি করার ফলে তার মধ্যে যদি শারীরিক দুর্বলতা দেখা দেয় তাহলে চায়না দিব, আর যদি মানসিক দুর্বলতা দেখা দেয় তাহলে ফসফরিক অ্যাসিড দিব। চিওনান্থাস, চিওনান্থাস ভার্জিনিকা। গল স্টোনের সাথে যদি কপালে নিস্তেজ ব্যথা দেখা দেয় তাহলে চিওনান্থাস ভার্জিনিকা ভালো কাজ করে। যদি কারো গল স্টোন দেখা দেয়, এর সাথে যদি তার কপালে নিস্তেজ মানে হালকা একটা ব্যথা থাকে, তাহলে চিওনান্থাস ভার্জিনিকাস ভালো কাজ করে। এই ব্যথা নাকের গোড়ার উপর, চোখের উপর এবং টেম্পলের মধ্যেও দেখা দেয়। এই ব্যথাটা শুধু কপালে থাকে না, অনেক সময় নাকের গোড়ায় দেখা দেয়, চোখের উপরে দেখা দেয় বা টেম্পল অঞ্চলে দেখা দেয়। তাদের ব্যথা নত হলে নড়াচড়ায় বা জাকুনিতে বৃদ্ধি পায়। তাদের ব্যথা নত হলে ব্রাইনের ন্যায় নড়াচড়া বা জাকুনিতে বৃদ্ধি পায়। এছাড়াও গল স্টোনের সাথে মাথা ব্যথা দেখা দিলে এই ওষুধের কথা চিন্তা করতে হবে। যদি গল স্টোনের সাথে মাথা ব্যথা দেখা দেয় তাহলে চিওনান্থাস ভার্জিনিকাসের কথা চিন্তা করতে হবে। যদি মাসিক অনুপস্থিত থাকার সাথে লিভার সংক্রান্ত প্যাথোলজি দেখা দেয় এবং এর সাথে মাথা ব্যথা দেখা দেয় তাহলে চিওনান্থাস ভার্জিনিকাস ভালো কাজ করে। যদি কোনো মহিলার মাসিক অনুপস্থিত থাকে, এর সাথে লিভার সংক্রান্ত প্যাথোলজি অর্থাৎ লিভারের যে কোনো সমস্যা, এটা গল ব্লাডার হোক বা লিভার সিরোসিস হোক বা লিভারের টিউমার হোক, যে কোনো সমস্যাই হোক না কেন, এর সাথে যদি মাথা ব্যথা দেখা দেয় তাহলে চিওনান্থাস ভার্জিনিকাস ভালো কাজ করে। চিওনান্থাস ভার্জিনিকাসের ক্ষেত্রে মনে রাখতে হবে তাদের ব্যথা পেটের উপর শুইলে উপশম হয়। যদি তারা উপর হয়ে শুয়ে থাকে তাহলে তাদের ব্যথাটা উপশম হয়। চিওনান্থাস ভার্জিনিকাসের সহগামী লক্ষণ হলো মাথা ব্যথা। চিওনান্থাস ভার্জিনিকাসের সহগামী লক্ষণ হলো মাথা ব্যথা। গল স্টোন হলো গল ব্লাডারে পাথর হওয়া। আমাদের লিভারের যেই গল ব্লাডার থাকে, এই গল ব্লাডারে যদি পাথর হয় সেটাকে গল স্টোন বলে। চিওনান্থাস ভার্জিনিকাসের গল স্টোনের ব্যথা যেন নাভি অঞ্চলের অন্তের চারপাশে একটি দড়ি বাঁধা আছে। প্রতিবার এই দড়িতে আকস্মিকভাবে শক্তভাবে টান লাগে, তারপর ধীরে ধীরে তা আলগা হয়ে যায়। যদি কোনো গল স্টোনে আক্রান্ত রোগী এসে বলে যে আমার নাভি অঞ্চলের অন্তে অর্থাৎ আমার নাড়িভুঁড়িতে যেন একটা দড়ি বাঁধা আছে, এই দড়িতে হঠাৎ করে শক্তভাবে একটা টান লাগে, তারপর ধীরে ধীরে তা আলগা হয়ে যায়, তাহলে আমরা তার জন্য চিওনান্থাস ভার্জিনিকাসের কথা চিন্তা করতে পারব। তারা পেটের উপর শুইলে ব্যথা কিছুটা উপশম হয়। তাদের মল হয় নরম, পেস্টি, হলুদ বা মাটির রঙের। গল স্টোনের সাথে তাদের জন্ডিস এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। জুগলান্স সিনেরিয়া। গল স্টোনের সাথে যদি মাথার অক্সিপুটে ব্যথা দেখা দেয় তাহলে জুগলান্স সিনেরিয়া ভালো কাজ করে। বড় আকারের গল স্টোনেও এই ওষুধটি ভালো কাজ করে। যদি কারো গল স্টোনটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রেও জুগলান্স সিনেরিয়া ভালো কাজ করে। জুগলান্স সিনেরিয়া রোগীরা হয় গরম কাতর এবং গল স্টোনের সাথে চর্মের সমস্যা দেখা দেয়। তাদের লিভারের সমস্যার সাথে ঘাড়ে অক্সিপুটে ব্যথা এবং অনেক সময় চেলিডোনিয়ামে নেই ডান কাঁধে ব্যথা দেখা দেয়। জুগলান্স সিনেরিয়ার সহগামী লক্ষণ হলো মাথার অক্সিপুটে ব্যথা, অর্থাৎ মাথার পিছনের যে অংশটা আছে এটাকে বলে অক্সিপুট, এই অংশে ব্যথা থাকে। যদি কোনো রোগীর গল স্টোনের সাথে মাথার অক্সিপুটে ব্যথা দেখা দেয় তাহলে তার জন্য আমরা জুগলান্স সিনেরিয়ার কথা চিন্তা করতে পারব। ক্লোস্ট্রিডিনাম। গল স্টোনের সাথে লিভার অঞ্চলে জ্বালাকর ব্যথা দেখা দিলে ক্লোস্ট্রিডিনাম ভালো কাজ করে। যদি কারো গল স্টোনের সাথে লিভার অঞ্চলে জ্বালাকর ব্যথা দেখা দেয় তাহলে তার জন্য ক্লোস্ট্রিডিনাম ভালো কাজ করবে। তারা হাঁটার সময় ব্যথার স্থান হাত দিয়ে ধরে রাখে।
ক্লোস্ট্রিনামের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। এটা আপনি যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু লিভার ক্যান্সারও এই ওষুধটা দিতে পারবেন, যে তারা হাঁটার সময় ব্যথার স্থানে হাত দিয়ে ধরে রাখে। এটি একুইড গলস্টোনের আক্রমণেও খুব ভালো কাজ করে। ক্লোস্ট্রিনামের গলস্টোনের ব্যথা হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায়। ক্লোস্ট্রিনামের গলস্টোনের ব্যথা হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায়। ক্লোস্ট্রিনামের সহগামী লক্ষণ হলো নিদ্রাহীনতা, অর্থাৎ গলস্টোনের সাথে তাদের মধ্যে নিদ্রাহীনতা দেখা দেয়। যদি কারো গলস্টোন দেখা দেয়, এর সাথে যদি তার মধ্যে নিদ্রাহীনতা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে ক্লোস্ট্রিনাম। ক্লোস্ট্রিনামের গলস্টোনের ব্যথা প্রায় নির্দিষ্ট, অর্থাৎ ব্যথা হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায়। বেলাডোনা নেই, তাদের ব্যথাটা হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায়। ব্যথা পিত্তনালীর অঞ্চলে, লিভার অঞ্চলে ঠেলে দেয়। ব্যথাটা যেন যে অঞ্চলে পিত্তনালী থাকে এবং লিভারটা থাকে সেখানে যেন ব্যথাটা ঠেলে দেয়, এমন একটা অনুভূতি দেখা দেয়। তাদের ব্যথা হয় ক্ষতকর, স্পর্শ বা ঝাঁকির প্রতি সংবেদনশীলতা দেখা দেয়, অর্থাৎ তারা স্পর্শ সহ্য করতে পারে না, কোনো ঝাঁকিও সহ্য করতে পারে না। এবং পাশ ফিরে শুইলে ব্যথা বৃদ্ধি পায়। যখন তারা এক পাশ থেকে অন্য পাশে ফিরে শোয় তখন তাদের ব্যথাটা বৃদ্ধি পায়। তাদের জিহ্বায় ময়লা, হলদে, সাদা প্রলেপ থাকে। ব্যথার আক্রমণের আগে প্রচুর প্রস্রাব হয়, মানে যখন তাদের ব্যথাটা দেখা দিবে এর কিছুক্ষণ আগে তাদের প্রচুর প্রস্রাব হয়। দ্বিবাজ হলে এবং হঠাৎ নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি পায়। ফেলটোরি, গলস্টোনের আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন হলো ফেলটোরি। গলস্টোনের সাথে খাওয়ার পর ঘুম ঘুম ভাব এবং দুর্বলতা দেখা দিলে ফেলটোরি 3x 6x ভালো কাজ করে। যদি গলস্টোনের সাথে খাওয়ার পর রোগীর মধ্যে ঘুম ঘুম ভাব দেখা দেয় এবং দুর্বলতা দেখা দেয়, তাহলে তার জন্য ফেলটোরি 6x বা 3x ভালো কাজ করবে। 3টি করে বড়ি দিনে 2বার দিতে হবে। বোরিক ম্যাথামেটিকাতে লেখা আছে ফেলটোরি টেন্ডেন্সি টু স্লিপ আফটার ইটিং, অর্থাৎ খাওয়ার পর তাদের ঘুম ঘুম ভাব দেখা দেয়। ফেলটোরি হজমের সমস্যা, পিত্তথলির পাথর এবং ঘাড়ের পিছনের ব্যথা ইত্যাদির জন্য ব্যবহার হয়। ফেলটোরি হজমের সমস্যা, পিত্তথলির পাথর এবং ঘাড়ের পিছনের ব্যথা ইত্যাদির জন্য ব্যবহার হয়। যে সকল লক্ষণের উপর ভিত্তি করে ফেলটোরি ব্যবহার হয়: 1 নম্বর হলো খাওয়ার পর ঘুমানোর প্রবণতা, অর্থাৎ খাওয়ার পর তাদের ঘুমাইতে হয় কারণ তাদের ঘুম ঘুম ভাব দেখা দেয়। 2 নম্বর মারাত্মক পেরিস্টালিক নড়াচড়া দেখা দেয়, যার কারণে পেটে প্রচুর গুড়গুড় এবং গড়গড় শব্দ হয়। মারাত্মক পেরিস্টালটিক নড়াচড়া দেখা দেয়, যার কারণে পেটে প্রচুর গুড়গুড় এবং গড়গড় শব্দ হয়। 3 নম্বর হলো গন্ধহীন এবং স্বাদহীন ডেকুর ওঠে, তাদের গন্ধহীন এবং স্বাদহীন ডেকুর ওঠে। তাদের যে ডেকুটা ওঠে এতে কোনো গন্ধ থাকে না এবং কোনো স্বাদ থাকে না। 4 নম্বর হলো ঘাড়ে টান বোধ দেখা দেয়। এই 4টা লক্ষণে আমরা ফেলটোরি ব্যবহার করতে পারবো। ক্লিনিক্যাল টিপস। ডাক্তার সুনিময় সরকার বলেন, গলস্টোনের সাথে যদি রোগীর দুপুরের খাওয়ার পর ঘুম আসে তাহলে ফেলটোরি ভালো কাজ করে। গলস্টোনের সাথে যদি রোগীর দুপুরের খাওয়ার পর ঘুম আসে তাহলে ফেলটোরি ভালো কাজ করে। ডাক্তার ফারুকজি মাস্টার একটা ক্লিনিক্যাল টিপস, গল ব্লাডার অপারেশন করে ফেলে দেওয়ার পর যে কোনো সমস্যায় ফেলটোরি ভালো কাজ করে। গল ব্লাডার অপারেশন করে ফেলে দেওয়ার পর যে কোনো সমস্যায় ফেলটোরি ভালো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। বর্তমানে প্রচুর পেশেন্ট আছে যারা গল ব্লাডার ফেলে দিছে, দেওয়ার পর তাদের হজমের সমস্যা, পেটের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছে। তাদের জন্য কিন্তু ফেলটোরি খুব ভালো কাজ করবে। এটা ফারুক জে মাস্টারের একটা ক্লিনিক্যাল টিপস। চিনিনিয়াম আর্সেনিকোসাম। যদি গলস্টোনের সাথে অতীতে ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার বা ঘন ঘন জ্বরে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে তাহলে চিনিনিয়াম আর্সেনিকোসাম ভালো কাজ করে। যদি গলস্টোনের সাথে অতীতে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার বা ঘন ঘন জ্বরে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে তাহলে চিনিনিয়াম আর্সেনিকোসাম ভালো কাজ করে। ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলে এর সাথে যদি গলস্টোন হয় তাহলে কিন্তু চায়নাও ভালো কাজ করে। কিন্তু চায়নার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে তাদের গলস্টোনের ব্যথা বা পেটের ব্যথা হালকা স্পর্শ বৃদ্ধি পায় কিন্তু জোরে চাপে উপশম হয়।
অ্যাগ্রিমোনিয়া ইপোটুরিয়া। যদি গল স্টোন ক্রনিক হয় এবং নীরবে অবস্থান করে, অর্থাৎ গল স্টোনটি কোনো সমস্যা না করে, কারণ অনেক দিন যাবৎ গল স্টোন আছে কিন্তু এই গল স্টোনের কারণে তার কোনো সমস্যা হচ্ছে না, এমনকি আক্রান্ত রোগীর মধ্যে দুঃখ লুকিয়ে রাখার ইতিহাস থাকে, তাহলে অ্যাগ্রিমোনিয়া ইপোটুরিয়া ভালো কাজ করে। যদি গল স্টোন ক্রনিক হয় এবং নীরবে অবস্থান করে, অর্থাৎ গল স্টোনটি কোনো সমস্যা না করে, এমনকি আক্রান্ত রোগীর মধ্যে দুঃখ লুকিয়ে রাখার ইতিহাস থাকে, তাহলে অ্যাগ্রিমোনিয়া ইপোটুরিয়া ভালো কাজ করে। অ্যাগ্রিমোনিয়া ইপোটুরিয়ার রোগীরা অনেকটা ইগনিশিয়ান নেয় দুঃখ নিজের মধ্যে চেপে রাখে। তাদের প্রতি অত্যাচার করা হলে তারা কোনো বিষয় নিয়ে ভয়ের মধ্যে থাকলে, অভ্যন্তরীণভাবে উদ্বিগ্ন এবং চিন্তিত থাকলেও তারা হাসি মুখে কথা বলে। তাদের মধ্যে অনেক কষ্ট থাকলে বা অনেক ভয় থাকলে বা তারা উদ্বিগ্ন থাকলেও তারা হাসি মুখে কথা বলে এবং বাহ্যিকভাবে প্রফুল্ল দেখায়। তাদের ভিতরে যে কষ্টটা আছে সেই কষ্টটা প্রকাশ করে না, বাহ্যিকভাবে তাদেরকে প্রফুল্ল মনে হয়। অভ্যন্তরীণভাবে যন্ত্রণা ভোগ করলেও নিজের কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখে, তারা কারোর সাথে তাদের কষ্টের কথা শেয়ার করে না। একইভাবে তাদের গল স্টোনও নীরবে অবস্থান করে, গল স্টোনের কারণে তার মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয় না বা দেখা দেয় না। তারা শ্বাস ধরে রাখলে তাদের গল স্টোনের ব্যথা উপশম হয়। অ্যাগ্রিমোনিয়া ইপোটুরিয়ামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যখন গল স্টোনের ব্যথা দেখা দিবে আর তখন যদি তারা শ্বাস ধরে রাখে তখন তাদের গল স্টোনের ব্যথা উপশম হবে। ক্লিনিক্যাল টিপস: লিভার, গল ব্লাডার বা কিডনির যে কোনো সমস্যার সাথে যদি রোগী কষ্টে থাকা সত্ত্বেও হাসি দিয়ে উত্তর দেয়, তাহলে অ্যাগ্রিমোনিয়া ইপোটুরিয়া ভালো কাজ করে। ডাক্তার সুনিমা সরকার বলেন, লিভার, গল ব্লাডার বা কিডনির যে কোনো সমস্যার সাথে যদি রোগী কষ্টে থাকা সত্ত্বেও হাসি দিয়ে উত্তর দেয়, তাহলে অ্যাগ্রিমোনিয়া ইপোটুরিয়া ভালো কাজ করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। আপনার কাছে একজন কিডনি ডায়ালিসিসের রোগী আসলো, আসার পর সে আপনার সাথে খুব হাসি খুশি কথা বলতেছে, সে খুব প্রফুল্ল দেখাচ্ছে, সে কিন্তু প্রফুল্ল থাকার কথা না। আপনি যদি তার হিস্ট্রি নিয়ে জানতে পারেন যে তার ভিতরে অনেক কষ্ট কিন্তু সে সেটা প্রকাশ করে না, তাহলে কিন্তু আপনি কিডনি ডায়ালিসিসের রোগীকে অ্যাগ্রিমোনিয়া ইপোটুরিয়া দিতে পারবেন, দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। বেলাডোনা। ভয় বা ভীতিকর স্বপ্নের ফলে একুইট গল স্টোনে ব্যথা দেখা দিলে এবং ব্যথা হঠাৎ বৃদ্ধি পেলে ও হঠাৎ থেমে গেলে বেলাডোনা ভালো কাজ করে। ভয় বা ভীতিকর স্বপ্নের ফলে একুইট গল স্টোনে ব্যথা দেখা দিলে এবং ব্যথা হঠাৎ বৃদ্ধি পেলে ও হঠাৎ কমে গেলে বেলাডোনা ভালো কাজ করে। কেউ ভয় পাইছে, ভয় পাওয়ার ফলে তার গল স্টোনে ব্যথা দেখা দিছে এবং ব্যথাটা যদি হঠাৎ বৃদ্ধি পায় এবং হঠাৎ কমে যায়, তাহলে তাকে বেলাডোনা দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। বা কেউ যদি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখার পর তার গল স্টোনে ব্যথা দেখা দেয় এবং ব্যথাটা যদি হঠাৎ বৃদ্ধি পায় এবং হঠাৎ কমে যায়, তাকে আমরা বেলাডোনা দিতে পারবো। বেলাডোনার ব্যথা পিছনের দিকে বাঁকা হলে কিছুটা উপশম হয়। যখন বেলাডোনার রোগীদের গল স্টোনে ব্যথা দেখা দেয় তখন যদি তারা পিছনের দিকে বাঁকা হয়, তাহলে তাদের ব্যথাটা কিছু উপশম হয়। ক্লিনিক্যাল টিপস: কিডনি, গল ব্লাডার বা যে কোনো জায়গায় যদি দপদপ ব্যথা, ছটফটানি এবং জ্বর দেখা দেয়, তাহলে বেলাডোনা ভালো কাজ করে। কিডনি, গল ব্লাডার বা যে কোনো জায়গায় যদি দপদপ ব্যথা অর্থাৎ থ্রোবিং পেন, ছটফটানি এবং জ্বর দেখা দেয়, তাহলে বেলাডোনা ভালো কাজ করে। আমরা প্রথম বা দ্বিতীয় ক্লাসে বলছিলাম যে কোনো ব্যথার সাথে যদি জ্বর দেখা দেয়, তাহলে বেলাডোনা ভালো কাজ করে। বেলাডোনাতে হঠাৎ রক্তাধিক্যতা এবং প্রদাহ দেখা দেয়। বেলাডোনাতে হঠাৎ রক্তাধিক্যতা এবং প্রদাহ দেখা দেয়, ফেটে যাওয়ার নেই, চাপ বোধের নেই এবং দপদপ ব্যথা দেখা দেয়, কারণ তাদের ওই সকল স্থানে রক্তাধিক্যতা দেখা দেয়। এর ফলে সেখানে ফেটে যাওয়ার নেই, চাপ বোধের নেই বা দপদপ ব্যথা দেখা দেয়। স্পর্শ, বিছানার ঝাঁকি বা নড়াচড়ার প্রতি অত্যাধিক সংবেদনশীলতা দেখা দেয়। বেলাডোনার রোগীদের স্পর্শ, বিছানার ঝাঁকি মানে যেই খাটে শুয়ে থাকে সেই খাটের সামান্য নড়াচড়াও তারা সহ্য করতে পারে না। এমনকি কেউ যদি আয়সা বসে খাটে
এর ফলে যে সামান্য ঝাঁকি লাগে সেটাও সহ্য করতে পারে না। তারা সামান্য ঝাঁকি বা নড়াচড়ার প্রতি অত্যাধিক সংবেদনশীল থাকে এবং গরমে তাদের সমস্যা উপশম হয়। রোগীর মধ্যে উচ্চ জ্বর, মারাত্মক রক্তাধিক্যপূর্ণ মাথা ব্যথা, বমি এবং পিপাসা দেখা দেয়। ব্যথা হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায়। গলস্টোনের ব্যথার আক্রমণে এটি একটি দুর্দান্ত ওষুধ। গলস্টোনের ব্যথার আক্রমণে এটি একটি দুর্দান্ত ওষুধ। এটি তাৎক্ষণিকভাবে ব্যথা উপশম করে। আমরা যদি রোগীকে এই সকল লক্ষণে বেলাডোনা দিই, তাহলে বেলাডোনা দ্রুত রোগীর ব্যথাকে কমাই দিবে। এটা কিন্তু ডাক্তার ফেরিংটনের ম্যাথমেটিকাতে লেখা আছে। ডাক্তার এলএম খান স্যারের একটা ক্লিনিক্যাল টিপস, গল ব্লাডারের ব্যথা যদি পিছনের দিকে বাঁকা হলে কিছুটা উপশম হয়, তাহলে বেলাডোনা ভালো কাজ করে। যেটা আমরা এর আগে বলছি যে গল ব্লাডারের ব্যথা যদি পিছনের দিকে বাঁকা হলে কিছুটা উপশম হয়, তাহলে বেলাডোনা ভালো কাজ করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন থ্যালাসপিভার্সা প্যাস্টোরিস। যদি মহিলাগত সমস্যার সাথে গল স্টোন দেখা দেয়, তাহলে থ্যালাসপিভার্সা প্যাস্টোরিস ভালো কাজ করে। যদি মহিলাগত সমস্যার সাথে গল স্টোন দেখা দেয়, তাহলে থ্যালাসপিভার্সা প্যাস্টোরিস ভালো কাজ করে। যদি গল স্টোনে এই ওষুধের নিম্ন শক্তি প্রয়োগ করা হয়, তাহলে গল স্টোন অদৃশ্য হয়ে যায়। থ্যালাসপিভার্সা প্যাস্টোরিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন গল স্টোনের জন্য। এটা যদি আমরা নিম্ন শক্তিতে প্রয়োগ করি, তাহলে গল স্টোন অদৃশ্য হয়ে যাবে। অবশ্যই লক্ষণ অনুযায়ী দিতে হবে। লক্ষণগুলো হলো মহিলাগত সমস্যার সাথে। মহিলাগত সমস্যা কি? যেমন তাদের নির্দিষ্ট সময়ের অনেক আগে প্রচুর পরিমাণে অনেক দিন যাবৎ স্থায়ী, যেমন 8 দিন, 10 দিন, এমনকি 15 দিন ঋতুস্রাব হয়। আমরা যদি কোনো রুগী পাই, সে যদি বলে যে আমার মাসিকটা দীর্ঘ সময় ধরে হতে থাকে, এমনকি 8 দিন, 10 দিন, 15 দিন, এর সাথে যদি তার গল স্টোনের সমস্যা থাকে, তাহলে তার ওষুধ হবে থ্যালাসপিভার্সা প্যাস্টোরিস। আবার কোনো রুগীর মধ্যে যদি ঋতুস্রাব খুব ধীরে ধীরে শুরু হয়, কোনো রুগী এসে যদি বলে আমার ঋতুস্রাব খুব ধীরে ধীরে শুরু হয়, প্রথম দিন অত্যন্ত ধীরে ধীরে দেখা দেয়, দ্বিতীয় দিন থেকে শুল বেদনা দেখা দেয়, বমি হয়, বড় বড় পিণ্ডের সাথে রক্তপাত হয়, তাদের জন্য কিন্তু আমরা থ্যালাসপিভার্সা প্যাস্টোরিস দিতে পারবো। আবার কোনো রুগী এসে যদি বলে এক ঋতু বাদে অপর ঋতুতে প্রচুর পরিমাণে ঋতুস্রাব হয়, যদি কোনো রুগী বলে যে আমার এক ঋতুতে অল্প ঋতুস্রাব হয়, পরের মাসিকে আমার প্রচুর ঋতুস্রাব হয়, তাদেরকে আমরা থ্যালাসপিভার্সা প্যাস্টোরিস দিতে পারবো। তারা অবসন্ন হয়ে পড়ে, ঋতুস্রাবের কারণে তারা অবসন্ন হয়ে পড়ে, তাদের রক্তাক্ত কালচে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব দেখা দেয়, তাদের রক্তাক্ত কালচে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব দেখা দেয়, যা ঋতুস্রাবের কয়েকদিন আগে ও পরে দেখা দেয়। এই সকল মহিলাগত সমস্যার সাথে যদি কোনো রুগীর গল স্টোনের সমস্যা দেখা দেয়, গল স্টোনের সমস্যা দেখা দেয়, তাহলে আমরা যদি নিম্ন শক্তিতে তাকে থ্যালাসপিভার্সা প্যাস্টোরিস দিই, তাহলে তার গল স্টোন অদৃশ্য হয়ে যাবে। ক্যালকিয়া কার্বনিকা। যদি গল স্টোনের সাথে পেটের সামান্য চাপের প্রতিও স্পর্শকাতরতা দেখা দেয়, তাহলে ক্যালকিয়া ভালো কাজ করে। যদি গল স্টোনের সাথে পেটের সামান্য চাপের প্রতিও স্পর্শকাতরতা দেখা দেয়, তাহলে ক্যালকিয়া কার্বনিকা ভালো কাজ করে। তারা সামনের দিকে নত হলে লিভার অঞ্চলে মারাত্মক ব্যথা দেখা দেয়। যদি কারো গল স্টোনের সমস্যা দেখা দেয় আর সামান্য চাপের প্রতি যদি অত্যন্ত স্পর্শকাতরতা দেখা দেয়, মানে গল স্টোনের জায়গায় যদি সামান্য স্পর্শ সহ্য করতে না পারে, তাহলে আমরা তাকে ক্যালকিয়া কার্ব দিতে পারবো। তারা সামনের দিকে নত হলে তাদের লিভার অঞ্চলে মারাত্মক ব্যথা দেখা দেয়। চায়নাতে কিন্তু এই লক্ষণটা আছে যে হালকায় স্পর্শে তাদের ব্যথা বৃদ্ধি পায়, কিন্তু চায়নাতে কিন্তু আরেকটা লক্ষণ আছে যে জোরে চাপে তাদের ব্যথা উপশম হয়। কিন্তু ক্যালকিয়া কার্বের চাপের প্রতি তাদের বা স্পর্শের প্রতি অত্যন্ত সংবেদনশীল, তারা সামান্য স্পর্শ সহ্য করতে পারে না। গল স্টোনের ব্যথার আক্রমণের সময় রোগীর মধ্যে মারাত্মক শীতভাব দেখা দেয়। ক্যালকিয়া কার্বের রোগীদের গল স্টোনের ব্যথার আক্রমণের সময় রোগীর মধ্যে মারাত্মক শীতভাব দেখা দেয়, প্রচুর ঘাম হওয়ার সাথে ডান থেকে বামে বর্ষা বিদ্ধকরণে ব্যথা দেখা দেয়। আমরা জানি ক্যালকিয়া কার্বের রোগীরা কিন্তু শীতকাতর হয়, শীতকাতর হওয়া সত্ত্বেও তাদের প্রচুর ঘাম হয়।
পেটে আক্ষেপ এবং শুল বেদনা দেখা দেয়। এপিগ্যাস্ট্রিয়ামে কাটার ন্যায় শুল বেদনা দেখা দেয়, যার কারণে রোগী দ্বিবাজ হয়ে যায়। এপিগ্যাস্ট্রিয়ামে তাদের কাটার ন্যায় শুল বেদনা দেখা দেয়, যার কারণে রোগী দ্বিবাজ হয়ে যায়। হাত মুঠ করে রাখে, যন্ত্রণায় মুচড়াতে থাকে। তাদের গলস্টোনের ব্যথা কিন্তু খুব মারাত্মক হয়। ম্যাথিওলা গ্রেকা। ম্যাথিওলা গ্রেকা হলো ডাক্তার ক্লার্কের গলস্টোনের জন্য একটি নির্দিষ্ট ওষুধ। ম্যাথিওলা গ্রেকা হলো ডাক্তার ক্লার্কের গলস্টোনের জন্য একটা নির্দিষ্ট ওষুধ, মানে গলস্টোনের রোগীদেরকে তিনি এই ওষুধটা দিতেন। যখন অন্যান্য ওষুধে কাজ করে না তখন এটি ভালো কাজ করে। যখন আমরা লক্ষণ অনুযায়ী রোগীকে গলস্টোনে অন্যান্য ওষুধ দিব, লক্ষণ অনুযায়ী যে ওষুধটা আসে সেই ওষুধটা দিব, দেওয়ার পরেও যদি উপকার না হয় তখন আমরা ম্যাথিওলা গ্রেকা দিতে পারবো। ডাক্তার কুপার গল ব্লাডার এবং বাইল ডাক্টের প্রতিবন্ধকতার অনেক কেসে এই ওষুধ দিয়ে আরোগ্য করেছেন। ডাক্তার কুপার কিন্তু অনেক বড় একজন ডাক্তার, উনি কিন্তু অনেকগুলো ওষুধ প্রুভ করছেন। ওনার মতে গল ব্লাডার বা বাইল ডাক্টের প্রতিবন্ধকতার অনেক কেসে এই ওষুধ দিয়ে আরোগ্য করেছেন। ডাক্তার কুপার গল ব্লাডার এবং বাইল ডাক্টের প্রতিবন্ধকতার অনেক কেসে এই ওষুধ দিয়ে আরোগ্য করেছেন। তাহলে গল ব্লাডার বা গলস্টোনের জন্য ম্যাথিওলা গ্রেকা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এটা হলো আমাদের গল ব্লাডার। এখানে যেমন পাথর হয়, এই পাথর হওয়ার কারণে যদি এটা হলো একটা বাইল ডাক্ট, এই বাইল ডাক্টটা যদি বন্ধ হয়ে যায়, এমন পাথর এসে এটা বন্ধ করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তার কুপারের মধ্যে ম্যাথিওলা গ্রেকা খুব ভালো কাজ করবে। চেলেডোনিয়াম। গলস্টোনের কারণে যদি ডান স্ক্যাপুলার নিচে ব্যথা দেখা দেয় তাহলে চেলেডোনিয়াম ভালো কাজ করে। গলস্টোনের কারণে যদি ডান স্ক্যাপুলার নিচে ব্যথা দেখা দেয় তাহলে চেলেডোনিয়াম ভালো কাজ করে। আমাদের পিঠের ডান হাতের পিছনের যে হাড্ডিটা আছে বা হাড় আছে, সেটার নিচে যদি ব্যথা দেখা দেয় তাহলে চেলেডোনিয়াম ভালো কাজ করে। চেলেডোনিয়াম কয়েক মিনিটের মধ্যে গলস্টোনের ব্যথা উপশম করে। যখন তীর বা গুলি বিদ্ধ করা নেয় ব্যথা বা ছুরিকাঘাতের নেয় ব্যথা পিঠে ছড়িয়ে পড়ে এবং জন্ডিস ধরা পড়ে। ডক্টর ফ্যারিংটন বলেন চেলেডোনিয়াম কয়েক মিনিটের মধ্যে গলস্টোনের ব্যথা উপশম করে। যখন রোগীর তীর বা গুলি বিদ্ধ করা নেয় ব্যথা বা ছুরিকাঘাতের নেয় ব্যথা পিঠে ছড়িয়ে পড়ে, তখন যদি আমরা রোগীকে চেলেডোনিয়াম দিই তাহলে কয়েক মিনিটের মধ্যে গলস্টোনের ব্যথা উপশম হবে। বেলিস পেইনিস। যদি আঘাতের ফলে গলস্টোন দেখা দেয় এবং খাবার খেলে গলস্টোনের ব্যথা উপশম হয় তাহলে বেলিস পেরিনেস ভালো কাজ করে। যদি আঘাতের ফলে গলস্টোন দেখা দেয় এবং খাবার খেলে গলস্টোনের ব্যথা উপশম হয় তাহলে বেলিস পেরিনিস ভালো কাজ করে। একটা কেস, একজন রুগী পড়ে গিয়ে পেটে আঘাত পায়, তারপর তার গলস্টোন দেখা দেয়। একজন রুগী পড়ে গিয়ে পেটে আঘাত পায়, তারপর তার গলস্টোন দেখা দেয়। আঘাতের ফলে গলস্টোন দেখা দেয়, এই লক্ষণের উপর ভিত্তি করে তাকে আর্নিকা মন্টেনা দেওয়া হয়। আমরা কিন্তু সবাই এই ওষুধটা দিব যে আঘাতের ফলে যে কোনো সমস্যায় আর্নিকা ভালো কাজ করে, তাকেও আর্নিকা মন্টেনা দেওয়া হয়, কিন্তু কোনো উপকার হয়নি। তখন জানা যায় যে খাবার খেলে তার গলস্টোনের ব্যথা উপশম হয়। এই লক্ষণের উপর ভিত্তি করে তাকে বেলিস পেরিনিস দেওয়া হয়, এতে সে সম্পূর্ণ আরোগ্য হয়। বার্মিউলিনের ম্যাথমেটিকাতে লেখা আছে বেলিস পেরিনিস পেইনস এমএল ইটিং অ্যান্ড প্রেশার, মানে খাবার খেলে এবং চাপে তাদের ব্যথা উপশম হয়। এখন আমাদেরকে বেলিস পেরিনিস এবং আর্নিকা মন্টেনা এই দুইটা ওষুধের মধ্যে পার্থক্য জানতে হবে, কারণ দুটোটা ওষুধই কিন্তু আঘাত পাওয়ার পর যে কোনো সমস্যায় ভালো কাজ করে। এখন যদি আমরা এই দুটো ওষুধের মধ্যে পার্থক্য না জানি তাহলে কিন্তু রোগীকে সঠিক ওষুধটা দিতে পারবো না। বেলিস পেরিনিস এবং আর্নিকা মন্টেনা এই দুইটা ওষুধের মধ্যে পার্থক্য হলো আর্নিকাতে স্পর্শে ব্যথা বৃদ্ধি পায়। আমরা সবাই জানি যে আর্নিকা রোগীরা ব্যথার কারণে কাউকে তাদের সামনে আসতে দেয় না, কেউ আসতে চাইলে সে ভয় পেয়ে যায় বা তাকে আটকায় দেয়, কারণ স্পর্শে তাদের ব্যথা বৃদ্ধি পায়। এটা হলো আর্নিকার খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। আর বেলিস পেরিনিসে টিপে দিলে ম্যাসেজ করলে আরাম পায় এবং খাবার খেলে ব্যথা উপশম হয়, যেটা আমরা বার্মিউলিনের ম্যাথমেটিকাতে দেখলাম যে পেইনস এমএল ইটিং অ্যান্ড প্রেশার। সুতরাং বেলিস পেরিনিসে টিপে দিলে ম্যাসেজ করলে রোগী আরাম পায়
এবং খাবার খেলে তাদের ব্যথা উপশম হয়। একবারে সহজ পার্থক্য। আর্নিকাতে স্পর্শে ব্যথা বৃদ্ধি পায়, আর বেলিস পেনিসে ম্যাসেজ করলে, টিপে দিলে, চাপ দিলে এবং খাবার খেলে ব্যথা উপশম হয়। ডাক্তার অ্যালেন খান স্যারের একটা ক্লিনিক্যাল টিপস: গল ব্লাডার অপারেশন করে ফেলে দেওয়ার সময় ডাক্তাররা লেজার দিয়ে গল ব্লাডারের স্থানটি পুরে জোড়া লাগিয়ে দেয়। যদি লেজার দিয়ে পোড়ার কারণে ওই স্থানটি ব্যথা করে তাহলে কোস্টিকাম ভালো কাজ করে। আমরা সবাই জানি যে ওই স্থানটা লেজার দিয়ে পোড়া হয়, পোড়া দিয়ে সেটা জোড়া লাগানো হয়। এই লেজার দিয়ে পোড়ার কারণে যদি ওই স্থানে ব্যথা দেখা দেয় তাহলে কোস্টিকাম ভালো কাজ করবে। আমরা অ্যালেন ক্যান্সারের একটা কেসও বলছিলাম আগে। 10 থেকে 12 মিলিমিটার, সর্বোচ্চ 15 মিলিমিটার স্টোন ওষুধের মাধ্যমে আরোগ্য করা যায়। এটা একটা ধারণা যে 10 থেকে 12 মিলিমিটার, সর্বোচ্চ 15 মিলিমিটার স্টোন ওষুধের মাধ্যমে আরোগ্য করা যায়। এখন আমরা হার্নিয়া নিয়ে আলোচনা করব। একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিশুদের ডান পাশে হার্নিয়া দেখা দিলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। শিশুদের শরীরের ডান পাশে যদি হার্নিয়া দেখা দেয় তাহলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। অ্যালেন স্কি নোটে লেখা আছে, লাইকোপোডিয়াম হার্নিয়া রাইট সাইড হ্যাজ কিওর্ড মেনি কেস স্পেশালি ইন চিলড্রেন। ডান কুচকিতে হার্নিয়া দেখা দিলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। যদি কারো ডান কুচকিতে, এটা হলো কুচকি, এই কুচকিতে হার্নিয়া দেখা দেয়, অর্থাৎ ইনগুইনাল হার্নিয়া। হার্নিয়াটা একটু বললে ভালো। হার্নিয়াটা কি? হার্নিয়া হলো অন্তগুলা বের হয়ে আসে। এটা যেমন নাভি অঞ্চল দিয়ে বের হতে পারে, 4টা স্থান থেকে সাধারণত বের হয়। নাভির পাশ দিয়ে বের হয়ে আসতে পারে, মানে এরকম ফুলা থাকবে, ইন্টেস্টাইন আর কি, এগুলো বের হয়ে আসে। যেমন আমাদের এখানে তো কেভিটি আছে, এই কেভিটির পর্দাটা ফাইটা এটা বের হয়ে আসে। আরও সামনে ছবি আছে, দেখাবো ইনশাল্লাহ। ডান কুচকিতে হার্নিয়া দেখা দিলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। নেরাপাটিতে দেওয়া আছে ইনগুইনাল রিজন হার্নিয়া রাইট সাইড, লাইকোপোডিয়াম সুপার গ্রেড আছে। কুচকির হার্নিয়াতে সুচ বিদ্ধ করার ন্যায়, ছিন্ন করার ন্যায় ব্যথা দেখা দিলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। যদি কারো কুচকির, এটা হলো কুচকির হার্নিয়াতে সুচ বিদ্ধ করার ন্যায়, ছিন্ন করার ন্যায়, অর্থাৎ ছিঁড়ে ফেলতেছে এমন একটা ব্যথা দেখা দেয়, তাহলে তাদের জন্য লাইকোপোডিয়াম ভালো কাজ করবে। মহিলাদের কুরাল অঞ্চলে হার্নিয়া দেখা দিলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। এটা হলো কুরাল অঞ্চল। মহিলাদের কুরাল অঞ্চলে হার্নিয়া দেখা দিলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। কুচকির হার্নিয়া যদি ক্রনিক হয় তাহলে এপিস মেলিফিকা এবং লাইকোপোডিয়াম ভালো কাজ করে। যদি কারো কুচকির হার্নিয়া দীর্ঘদিন যাবৎ হয়ে থাকে তাহলে এপিস মেলিফিকা এবং লাইকোপোডিয়াম ভালো কাজ করে। এই যে হার্নিয়ার মূল ছবি হলো এটা, যেমন এগুলো আমাদের নারী বা বুড়ি, এগুলো যখন আমাদের কেভিটি, পেটের একটা কেভিটি আছে, আমরা 4টা কেভিটি দেখাইছিলাম, এই কেভিটি ছিদ্র হয়ে যখন এই বুড়িটা বের হয়ে আসে এটাকে বলে হার্নিয়া। হার্নিয়া এভাবে অনেক সময় পেঁচা যায়, এটাকে বলে স্ট্রেঙ্গুলেটেড হার্নিয়া। নাভি অঞ্চলের পেঁচিয়ে যাওয়া হার্নিয়ায় নাক্স ভূমিকা ভালো কাজ করে। নাভি অঞ্চলের পেঁচিয়ে যাওয়া হার্নিয়ায় নাক্স ভূমিকা ভালো কাজ করে। যদি কারো নাভি অঞ্চলে হার্নিয়াটা বের হয়ে পেঁচা যায়, যে এভাবে পেঁচা যায়, তখন নাক্স ভূমিকা ভালো কাজ করবে। স্যার, ওষুধের মাধ্যমে কি এই নারী আবার যথাস্থানে ফিরে যায়? হ্যাঁ, এটা ফিরে যাবে, কিন্তু এটাতে কিছু ম্যানেজমেন্ট দিতে হবে, এটা আমরা সামনে দেখাবো। যেমন অ্যালেন্সকি নোটে লেখা আছে, যেমন অ্যালেন্সকি নোটে এটা লেখা আছে, স্ট্রেঙ্গুলেটেড হার্নিয়া স্পেশালি আম্বলিকাল নাক্স ভূমিকা। অ্যালেন্সকি নোটে কিন্তু ফালতু কোনো সিমটম নাই, এটা কি নোট সিমটমে বলা হয়। বইটার নামই অ্যালেন্সকি নোট। নাভি অঞ্চলের পেঁচিয়ে যাওয়া হার্নিয়ায় নাক্স ভূমিকা ভালো কাজ করে। সকালে বিছানায় থাকাকালে কুচকির হার্নিয়াতে ধারালো কিছু বিদ্ধ করার নেয় ব্যথা দেখা দিলে এবং হার্নিয়াটি যেন অবরুদ্ধ হয়ে যাবে এমন অনুভূতি দেখা দিলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। যদি সকালে বিছানায় থাকাকালে কুচকির হার্নিয়াতে ধারালো কিছু বিদ্ধ করার নেয় ব্যথা দেখা দেয় এবং হার্নিয়াটি যেন অবরুদ্ধ হয়ে যাবে, মানে আটকায় যাবে। অবরুদ্ধ হার্নিয়া আমরা সামনে দেখব, ছবি আছে। এটা হলো পেঁচা যাওয়া হার্নিয়া, আরেকটা আছে অবরুদ্ধ হয়ে যাওয়া।
মানে এভাবে এসে এখানে আটকায় যায়, পেঁচানো না, যেটা অবরুদ্ধ হয়ে যাবে এমন অনুভূতি দেখা দেয়, সে সকল ক্ষেত্রে নাক্স ভূমিকা ভালো কাজ করে। হার্নিয়া অঞ্চলে হঠাৎ ব্যথা দেখা দিলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। যদি কারো হার্নিয়াতে হঠাৎ ব্যথা দেখা দেয় সেক্ষেত্রে নাক্স ভূমিকা ভালো কাজ করে। বাম কুচকিতে হার্নিয়া দেখা দিলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। যদি কারো বাম কুচকিতে, তার ডান কুচকিতে হার্নিয়া দেখা দিলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে, আর বাম কুচকিতে হার্নিয়া দেখা দিলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। উরুতে, কুচকিতে বা নাভি অঞ্চলে অবরুদ্ধ হার্নিয়া দেখা দিলে প্লাম্বার ম্যাট ভালো কাজ করে। যদি কারো উরুতে, কুচকিতে বা নাভি অঞ্চলে অবরুদ্ধ হার্নিয়া দেখা দেয় তাহলে তাদের জন্য প্লাম্বার ম্যাট ভালো কাজ করবে। কুচকির উভয় পাশে হার্নিয়া দেখা দিলে সাইলেশিয়া এবং স্টার্নাম ম্যাটালিকাম ভালো কাজ করে। যদি কারো কুচকির উভয় পাশে হার্নিয়া দেখা দেয় তাদের জন্য সাইলেশিয়া এবং স্টার্নাম ম্যাটালিকাম ভালো কাজ করে। শিশুদের কুচকিতে হার্নিয়া দেখা দিলে অরাম ম্যাট এবং নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করে। যদি শিশুদের কুচকিতে হার্নিয়া দেখা দেয় তাদের জন্য অরাম ম্যাট এবং নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করবে। ইনফ্যান্ট শিশুরা যদি প্রতিদিন বিকেলে তীব্রভাবে চিৎকার করে, এর ফলে যদি অন্ডথলিতে হার্নিয়া দেখা দেয় তাহলে ক্যালক্রিয়াকা ভালো কাজ করে। অর্থাৎ যে সকল ইনফ্যান্ট শিশুরা প্রতিদিন বিকাল হলে তীব্রভাবে চিৎকার করে, এর ফলে যদি তাদের অন্ডথলিতে হার্নিয়া দেখা দেয় তাহলে তাদের জন্য ক্যালক্রিয়াকা ভালো কাজ করবে। ঠান্ডা ফল খাওয়ার ফলে যদি হার্নিয়া অবরুদ্ধ হয়ে যায় তাহলে ব্রাইনিয়া ভালো কাজ করে। এই যে অবরুদ্ধ হয়ে যাওয়া মানে এই ক্যাভিটিটা ছিঁড়ে যখন এই নাড়িটা বের হয়ে যায় বা অন্ত্রটা বের হয়ে যায় তখন এখানে এসে আটকা যায়, এটার ভিতরে যেতে পারে না, কিছু হয় না, তখন এখানে কিন্তু গ্যাঙ্গিন দেখা দিতে পারে, কারণ এখানে রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়। রক্ত সাপ্লাই বন্ধ হওয়ার কারণে এগুলো মরে যায়। এটা কিন্তু মারাত্মক অবস্থা, খুব মারাত্মক অবস্থা। এখন কোনো রুগী যদি আসে আপনার কাছে অবরুদ্ধ হার্নিয়া নিয়ে, আর আপনি যদি জানেন যে সে ঠান্ডা ফল খাওয়ার পর থেকে তার এই সমস্যা হয়েছে, তাকে ব্রাইনিয়া দিলে এটা কিন্তু আবার ভিতরে চলে যাবে। এখন যদি অবরুদ্ধ হার্নিয়া অপারেশন করতে হয়, মানে এভাবে আটকা যায় যার ফলে যদি তাকে অপারেশন করতেই হয়, কারণ এটা যদি না কাটা হয় তাহলে কিন্তু এটা গ্যাংগ্রিন তৈরি করবে, আস্তে আস্তে পুরোটা পচা শুরু হয়ে যাবে। এখন যদি তাকে অপারেশন করা হয়, অপারেশন করার পর যদি অপারেশনের জায়গায় ব্যথা করে তাহলে হাইপ্রিকাম ভালো কাজ করবে। নেট রেপার্টরিতে দেওয়া আছে অবরুদ্ধ হার্নিয়া অপারেশন করার পর ব্যথা করলে হাইপ্রিকাম ভালো কাজ করে। নেট রেপার্টরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেপার্টরি, কারণ এই রেপার্টরিতে পূর্বার যেভাবে বলছে সেইভাবেই কিন্তু লক্ষণটা লেখা আছে, অর্থাৎ হেয়ারিং গাইডিং সিমটম থেকে সরাসরি লাইনগুলো উঠানো হয়েছে। কোষ্ঠকাঠিন্যের সাথে কুচকিতে অবরুদ্ধ হার্নিয়া দেখা দিলে ওপিয়াম ভালো কাজ করে। কোষ্ঠকাঠিন্যের সাথে কুচকিতে অবরুদ্ধ হার্নিয়া দেখা দিলে ওপিয়াম ভালো কাজ করে। বাম কুচকিতে অবরুদ্ধ হার্নিয়া দেখা দিলে সালফ্রিক অ্যাসিড ভালো কাজ করে। যদি কারো বাম কুচকিতে অবরুদ্ধ হার্নিয়া দেখা দেয় তাহলে তার জন্য সালফ্রিক অ্যাসিড ভালো কাজ করবে। আর বাম কুচকিতে সাধারণ হার্নিয়া দেখা দিলে নাক্স ভূমিকা ভালো কাজ করবে। হার্নিয়ার সাথে অস্থিরতা দেখা দিলে এলিয়াম সিবা ভালো কাজ করে। যদি কারো হার্নিয়া হয়েছে এর সাথে যদি অস্থিরতা দেখা দেয় তাহলে এলিয়াম সিবা ভালো কাজ করে। হার্নিয়ার সাথে জ্বর দেখা দিলে এলিয়াম সিবা ভালো কাজ করে। যদি হার্নিয়ার সাথে জ্বর দেখা দেয় তাহলে তার জন্য এলিয়াম সিবা ভালো কাজ করবে। বসা থেকে উঠার সময় কুচকির হার্নিয়া ব্যথা করলে ককুলাস ইন্ডিকা ভালো কাজ করে। যদি রোগী যখন বসা থেকে উঠে তখন যদি তার কুচকির হার্নিয়াতে ব্যথা করে তাহলে তার জন্য ককুলাস ইন্ডিকা ভালো কাজ করবে। অনেকের প্রশ্ন যে হার্নিয়া ভালো হয় কি না, এখন বড় বড় ডাক্তাররা কি বলতেছেন সেটা শুনি। ডাক্তার গার্নসি বলেন, হার্নিয়ার কেসে সঠিকভাবে নির্বাচিত হোমিওপ্যাথিক ওষুধ সর্বদা নিরাময়ের জন্য যথেষ্ট। ডাক্তার গার্নসি বলেন, হার্নিয়ার কেসে সঠিকভাবে নির্বাচিত হোমিওপ্যাথিক ওষুধ সর্বদা নিরাময়ের জন্য যথেষ্ট। ডাক্তার জে.এফ. বেকার তার বই লেসন্স ফর 40 ইয়ার্স, মানে তার একটা বই আছে লেসন্স ফর 40 ইয়ার্স, এই বইয়ে তিনি তুলে ধরেছেন তিনি প্রাপ্তবয়স্কদের প্রায় 20টি হার্নিয়ার কেস নিরাময় করেছেন। তার বইয়ে তিনি 20টি হার্নিয়ার কেস আরোগ্য করার কথা উল্লেখ করছেন।
তার মতে ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে লাইকোপোডিয়াম হলো তার প্রধান ওষুধ। ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে লাইকোপোডিয়াম হলো ডক্টর জে.এফ. বেকারের প্রধান ওষুধ। বিশেষ করে তিনি মনে করেন যখন এটি ডান দিকে দেখা দেয়, অর্থাৎ ডান দিকের ইঙ্গুইনাল হার্নিয়ায় লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। ইঙ্গুইনাল হার্নিয়াটা কি কি স্যার? ইঙ্গুইনাল ওই যে কুচকিতে আমাদের যে 2 রানের চিপা যেটা আছে এটাকে বলে ইঙ্গুইনাল রিজন। নাভি অঞ্চলের হার্নিয়ার ক্ষেত্রে নাক্স ভূমিকা বা ককুলাস ইন্ডিকা ভালো কাজ করবে। এটা কিন্তু ডাক্তার জে.এফ. বেকারের মতে। অবরুদ্ধ হার্নিয়ার কেসে ওপিয়াম এবং পেঁচিয়ে যাওয়া হার্নিয়ার কেসে অ্যাকোনাইট, বেলাডোনা এবং নাক্স ভূমিকা ভালো কাজ করে। অবরুদ্ধ হার্নিয়া, যে সকল হার্নিয়াটা এসে আটকায় গেছে সে সকল কেসে অপিয়াম, এবং যেটা পেঁচায় গেছে বের হয়ে আবার পেঁচায় গেছে সে সকল হার্নিয়ার কেসে অ্যাকোনাইট, বেলাডোনা এবং নাক্স ভূমিকা ভালো কাজ করে। ডাক্তার মেইলান্ডার বলেছেন, আমার অভিজ্ঞতায় আমি পেঁচিয়ে যাওয়া কুচকির হার্নিয়ার এমন কোনো কেস পাই নাই যেগুলো বেলাডোনা 2 বা 3 শক্তি এবং নাক্স ভূমিকা 3 থেকে 6 শক্তি প্রয়োগ করে সর্বাধিক 4 ঘন্টার মধ্যে উপশম হয় নাই। ডাক্তার মেইল্যান্ডার বলেছেন, আমার অভিজ্ঞতায় আমি পেঁচিয়ে যাওয়া কুচকির হার্নিয়ার এমন কোনো কেস পাই নাই যেগুলো বেলাডোনা 2 বা 3 শক্তি এবং নাক্স ভূমিকা 3 থেকে 6 শক্তি প্রয়োগ করে সর্বাধিক 4 ঘন্টার মধ্যে উপশম হয় নাই। মানে পেঁচিয়ে যাওয়া কুচকির যে কোনো হার্নিয়ার ক্ষেত্রে উনি বেলাডোনা 2 বা 3 শক্তি এবং নাক্স ভূমিকা 3 বা 6 শক্তি প্রয়োগ করে 4 ঘন্টার মধ্যে সবগুলো হার্নিয়া আরোগ্য করছেন। তার মধ্যে ওষুধগুলো পর্যায়ক্রমে ঘন ঘন প্রয়োগ করতে হয়। এটা কিন্তু হিউজেসের ম্যাথমেটিকাতে দেওয়া আছে। হিউজেস কিন্তু সব তার ম্যাথমেটিকাতে সব প্রুভিং সিমটমগুলো উঠাইছেন। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিকা। তাহলে আমরা এই ক্ষেত্রে একটু অপহোমিওপ্যাথি যেমন পর্যায়ক্রমে 2টা ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু রোগীর খুবই মারাত্মক অবস্থা থাকে, সাথে সাথে অপারেশন করতে হয়, মারাত্মক ব্যথা থাকে। আমরা কিন্তু বেলাডোনা 2 বা 3 শক্তি বা নাক্স ভূমিকা 3 বা 6 শক্তি যদি পর্যায়ক্রমে ঘন ঘন দিই তাহলে কিন্তু খুব দ্রুত রোগীর ব্যথা কমাই দিতে পারবো। তীব্র প্রদাহ, আক্রান্ত অংশে জ্বালাপোড়া, তিতা ডেকুর এবং প্রচণ্ড দুশ্চিন্তার সাথে পেঁচিয়ে যাওয়া হার্নিয়ার কেসে অ্যাকোনাইট 30 3টি বড়ি পানির সাথে মিশিয়ে প্রতি ঘন্টায় 1 চা চামচ করে দিলে দ্রুত উপশম হয় এবং কয়েক ঘন্টার মধ্যে সমস্ত বিপদ দূর হয়ে যায়। কারণ আমি এর আগে বলছি যে পেঁচিয়ে যাওয়া হার্নিয়া কিন্তু খুবই মারাত্মক, প্রচণ্ড ব্যথা হয় আর সাথে সাথে রোগীকে অপারেশন করতে হয়, নাহলে কিন্তু সেখানে গ্যাংগ্রিন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সাথে সাথে বলতে মানে দ্রুত অপারেশন করতে হয়। এই সকল ক্ষেত্রে যদি আমরা রোগীর মধ্যে তীব্র প্রদাহ, আক্রান্ত অংশে জ্বালা পোড়া, তিতা ডেকুর উঠে এবং প্রচণ্ড দুশ্চিন্তার সাথে রোগীর পেঁচিয়ে যাওয়া হার্নিয়ার কেস পাই, তাহলে তাকে আমরা অ্যাকোনাইট 30 3টি বড়ি পানির সাথে মিশিয়ে প্রতি ঘন্টায় 1 চা চামচ করে দিলে দ্রুত তার ব্যথা কমে আসবে এবং হার্নিয়াটা ভিতরে চলে যাবে। এরপর অবশিষ্ট লক্ষণগুলো প্রায় সালফারে পরিণত হয়, মানে এরপরে তার লক্ষণগুলো দেখা যাবে সালফারে পরিণত হয়েছে। আমরা প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে বলছিলাম যে অ্যাকোনাইটের কৌণিক ওষুধ হলো সালফার। এই ক্ষেত্রেও কিন্তু দেখা যেতেছে যে অ্যাকোনাইটের পর সালফারের লক্ষণ দেখা দিবে। যদি সালফারের কোনো লক্ষণ পাওয়া না যায় তাহলে লাইকোপোডিয়াম বা নাক্স ভূমিকার লক্ষণ পাওয়া যেতে পারে। এটা কিন্তু ডাক্তার জারের ম্যাথমেটিকাতে দেওয়া আছে 40 ইয়ার্স প্র্যাকটিসে। এই টিপসটা সব বুঝতে পারছেন? কিভাবে ওষুধটা দিতে হবে কেউ বলেন তো? অ্যাকোনাইট 30 3টা বড়ি পানির সাথে মিশিয়ে প্রতি ঘন্টা 1 চা চামচ দিতে হবে। কোন ক্ষেত্রে দিব আমরা? তীব্র প্রদাহ, জ্বালা পোড়া, তিতা ডেকুর। যখন হার্নিয়াটা পেঁচা যাবে তখন কিন্তু মারাত্মক ব্যথা হবে। মানে আমরা তো আর সাধারণত লক্ষণ বুঝবো না যেটা পেঁচা গেছে না কি হয়েছে। হয়তো রোগী বলতে পারে যে আমার এটা মানে পেঁচা গেছে, এমন একটা অনুভূতি দেখা দিচ্ছে। একটা কেস, 40 বছর বয়সী একজন মহিলা রান্না করা পেঁয়াজ খাওয়ার ফলে তার বাম কুচকির হার্নিয়া অনেকটা প্রসারিত এবং অবরুদ্ধ হয়ে যায়। মানে তার আগে থেকে হার্নিয়াটা ছিল, সে যখন রান্না করা পেঁয়াজ খাইছে, খাওয়ার ফলে তার বাম কুচকির হার্নিয়াটা অনেকটা প্রসারিত, অনেক বড় হয়ে গেছে এবং
আইসা আটকায় গেছে। বাম হাইপোকন্ডিয়াম থেকে খুব তীব্র ব্যথা অবরুদ্ধ হার্নিয়ার দিকে বিস্তৃত হয়। আমাদের যে দুইটা হাইপোকন্ডিয়াম আছে, রাইট হাইপোকন্ডিয়াম এবং লেফট হাইপোকন্ডিয়াম, তার লেফট হাইপোকন্ডিয়াম থেকে খুব তীব্র ব্যথা অবরুদ্ধ হার্নিয়ার দিকে বিস্তৃত হয়। মানে পেটের উপর থেকে বাম হাইপোকন্ডিয়াম থেকে আমাদের আছে স্টোমাক, এইখান থেকে তার ব্যথাটা হার্নিয়ার দিকে বিস্তৃত হয়। এর সাথে অত্যন্ত অস্থিরতা এবং প্রচণ্ড জ্বর ইত্যাদি দেখা দেয়। আমরা জানি যে প্রচণ্ড অস্থিরতা এবং জ্বর দেখা দিলে এবং হঠাৎ হলে অ্যাকোনাইট ভালো কাজ করে। তাকে অ্যাকোনাইট 30 দেওয়া হয়। অ্যাকোনাইট 30 দেওয়ার পর তার হার্নিয়াটি ভিতরে চলে যায় এবং আর কোনো ওষুধের প্রয়োজন হয় নাই। এটা কিন্তু ডাক্তার লিপির একটা কেস। আমরা সবাই কিন্তু ডাক্তার লিপিকে চিনি। অ্যাকোনাইট দেওয়ার পর তার হার্নিয়াটি ভিতরে চলে যায় এবং আর কোনো ওষুধের প্রয়োজন হয়নি। সুতরাং ওষুধের মূল সিমটমগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা সব ক্ষেত্রে ওষুধগুলো ব্যবহার করতে পারবো। হার্নিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকোনাইট অনেকগুলো ব্যবহার দেখলাম। মানে এটা হঠাৎ দেখা দিবে, তীব্রভাবে দেখা দিবে, রোগীর মধ্যে অস্থিরতা থাকবে এবং জ্বর থাকবে, প্রচণ্ড জ্বর থাকবে। ডাক্তার পি শঙ্করনের মতে, রাজন শঙ্করনের বাবা ডাক্তার পি শঙ্করনের মতে হার্নিয়া বা হাইড্রোসিল চিকিৎসা করার ক্ষেত্রে 3টি বিষয় জানতে হবে। ডাক্তার পি শঙ্করন বলেন হার্নিয়া বা হাইড্রোসিল চিকিৎসা করার ক্ষেত্রে 3টি বিষয় জানতে হবে। 1, হার্নিয়া বা হাইড্রোসিল হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আরোগ্য করা যায় কিনা। 2 নাম্বার, যদি আরোগ্য করা যায় তাহলে কি নিঃশর্তভাবে আরোগ্য করা যায়। নিঃশর্তভাবে বলতে আমি বলতে চাচ্ছি যে রোগীর বয়স, রোগের মাত্রা ইত্যাদি যাই হোক না কেন, মানে রোগীর যে স্টেজে আসুক না কেন, রোগীর বয়স যাই হোক না কেন, সব ক্ষেত্রে কি রোগীকে আরোগ্য করা যাবে। 3, আমরা যদি এটি সম্পর্কে নিশ্চিত না হই কিন্তু আমরা মনে করি হোমিওপ্যাথিক চিকিৎসকদের চেষ্টা করা উচিত, কিন্তু আমরা কতক্ষণ চেষ্টা করব এবং কখন বলবো যে এখন এই কেসটি নিরাময়যোগ্য নয়, অস্ত্রোপচার করাই ভালো। মানে আমরা কখন বুঝতে পারবো যে এটা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আরোগ্য হবে না, এখন তার অস্ত্রোপচার করা উচিত। আমি এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করি কারণ হার্নিয়া এবং হাইড্রোসিলের অনেক কেসে আমি কেসটি সবচেয়ে যত্ন সহকারে নিয়েও আমি সঠিক কোনো লক্ষণ খুঁজে পাইনি যার দ্বারা ওষুধ নির্বাচন করা যায়। হাইড্রোসিল কোনটা? হাইড্রোসিল হলো অন্ডকোষে দেখা দেয়, এটা হলো অন্ডকোষে পানি জমে এটা ফুলা অনেক বড় হয়ে যায়। ডাক্তার পি শঙ্করন বলতেছেন যে আমি এমন কোনো লক্ষণ খুঁজে পাইনি, মানে হার্নিয়া এবং হাইড্রোসিলের কেসে খুব গুরুত্ব দিয়ে কেস টেকিং করার পরও এমন কোনো লক্ষণ পাইনি যেই লক্ষণের উপর ভিত্তি করে আমি তাকে ওষুধ দিব। অন্য কোনো লক্ষণ ছাড়াই শুধুমাত্র হার্নিয়া বা হাইড্রোসিলের উপর ভিত্তি করে প্রেসক্রাইব করা কি যুক্তিযুক্ত, নাকি রোগীকে বলা ভালো আমি দুঃখিত কারণ আমি ওষুধ দেওয়ার মতো কোনো লক্ষণ খুঁজে পাচ্ছি না, আপনি অস্ত্রোপচার করতে পারেন। এগুলো আমার সন্দেহ, এগুলো ডাক্তার পি শঙ্করনের কথা। তিনি আরও বলেন আমি যখন হার্নিয়ার কথা বলি আমি বেশিরভাগ ক্ষেত্রে ইনগুইনাল হার্নিয়াকে বুঝাই। আমি হিটাস হার্নিয়াতে খুব ভালো রেজাল্ট পাই। হিটাস হার্নিয়া হলো আমাদের স্টোমাকের উপর একটা হার্নিয়া দেখা দেয়, ওটাকে বলে হিটাস হার্নিয়া। উনি যেই সন্দেহের কথা বলতেছেন যে হার্নিয়া হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে ভালো হয় কিনা, কখন হয়, কতক্ষণ আমরা হোমিও ওষুধের মাধ্যমে চেষ্টা করব, এগুলো হলো ইনগুইনাল হার্নিয়ার কথা বলতেছিলেন। কিন্তু উনি বলতেছেন যে হিটাস হার্নিয়াতে তিনি খুব ভালো রেজাল্ট পান। তিনি আরও বলেন স্ট্যানগুলেট হার্নিয়ার অনেক কেসে আমি হোমিওপ্যাথিক ওষুধের দ্রুত এবং সম্পূর্ণ উপশম দিতে পেরেছি। পূর্বে আমাদের কলেজে শেখানো হয়েছিল যে স্ট্যানগুলেট হার্নিয়াতে আপনি যদি অবিলম্বে অপারেশন করার পরামর্শ না দেন তাহলে অন্তে গ্যাংগ্রিন দেখা দিবে এবং রোগী মারা যেতে পারে ইত্যাদি। এটা কিন্তু অধিকাংশ ডাক্তারদের ধারণা যে স্ট্যানগুলেট হার্নিয়াতে যদি অবিলম্বে অপারেশন করা না হয় তাহলে গ্যাংগ্রিন হয়ে যাবে এবং রোগী মারা যেতে পারে। আর তাই প্রাথমিকভাবে আমি সবসময় এই কেসগুলো চিকিৎসা করতে ভয় পেতাম, কিন্তু আরোগ্যের অনেক কেস পড়া ও শোনার পর আমি অনেক কেসে অসাধারণ ভালো ফলাফল পেয়েছি, তাই আজকাল আমি আর কোনো ভয় পাই না। অর্থাৎ স্ট্যানগুলেট হার্নিয়া এবং হিটাস হার্নিয়া এই দুইটা হার্নিয়াতে ডাক্তার পি শঙ্করন ভালো রেজাল্ট পাইছেন।
তার মানে এই দুইটা হার্নিয়া হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে ভালো হয়। এখন স্যার একটু জি, কোশ্চেন বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। উনি তো প্রথমে বললেন যে মানে ভালো হয় কি হয় না সেটা চিন্তা করার করতে বললেন হ্যাঁ হ্যাঁ, বা রোগীদের বললেন, পরে আবার এখন বলতেছেন যে ভালো হয়। না এটাই উনি যে এখানে প্রথম লাইনটাই কিন্তু বলতেছেন, আমি যখন হার্নিয়ার কথা বলি আমি বেশিরভাগ ক্ষেত্রে ইঙ্গুইনাল হার্নিয়াকে বুঝাই। জি, ইঙ্গুইনাল হার্নিয়া ভালো হয় কিনা, হ্যাঁ। কতক্ষণ চিকিৎসা করতে হবে, মানে এই সব নিয়ে ওনার সন্দেহ আছে। স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়াটা তো ইঙ্গুইনাল বোঝায় না? না না, স্ট্রিঙ্গুলেট হার্নিয়াটা হলো হার্নিয়াটা এসে পেঁচায় যাওয়া, মানে যে হার্নিয়াটা পেঁচায় যায় সেটাকে বলে স্ট্রিঙ্গুলেট হার্নিয়া। এখন স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়াটা তাহলে কোথায়? এটা যে কোনো জায়গায় হতে পারে, ইঙ্গুইনালে হতে পারে, আম্বলিকালে হতে পারে, অন্য যে আচ্ছা, কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে। মানে স্ট্রিঙ্গুলেট হার্নিয়াতে তো আপনি লক্ষণ পাইতেছেন, উনি তো বলতেছেন যে আমি ভালোভাবে কেস টেকিং করার পরও আমি কোনো লক্ষণ পাই না, যে লক্ষণের ভিত্তিতে আমি তাকে ওষুধ দিব। কিন্তু স্ট্রিঙ্গুলেট হার্নিয়াতে তো আপনার প্রচণ্ড ব্যথা হয়, তখন রোগীর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সিমটম পাওয়া যাবে। এই জন্য উনি বলতেছেন যে স্ট্রিঙ্গুলেট হার্নিয়া এবং হিটাস হার্নিয়া এই দুইটাতে উনি ভালো রেজাল্ট পান, কারণ এটাতে উনি সিমটম বা লক্ষণ পান, লক্ষণের ভিত্তিতে ওষুধ দেওয়ার পরে উনি ভালো রেজাল্ট পান। ঠিক আছে, সবাই বুঝতে পারছি তো কথাগুলা? ভাই কিন্তু ভালো প্রশ্ন করছে, কারণ কথাগুলা কিন্তু অনেক পেঁচানো কথা আছে, না বুঝে আগাইলে কিন্তু পরে সমস্যা পড়তে হবে। যদি কেউ না বুঝে থাকেন এখনো বলতে পারেন। এটা হলো ডাক্তার পিসের মতে যে ইঙ্গুইনাল হার্নিয়া ভালো হয় না, বা উনি তেমন একটা রেজাল্ট পান নেই, কিন্তু অন্যান্য ডাক্তাররা কিন্তু ভালো রেজাল্ট পাইছে, সবই কিন্তু বলা হয়েছে আগে। স্যার জি, সাধারণত ওই যে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তো এই দুটার মধ্যে কোনটার স্মল হার্নিয়া হয় স্যার? যে স্মল কোনোটা হতে ইন্টেস্টাইন, পারে? হ্যাঁ স্মল ইন্টেস্টাইনের সাধারণত। হাইড্রোসিল সম্পর্কে আমি আমার একটি মজার অভিজ্ঞতা উল্লেখ করতে চাই। ডাক্তার পি শঙ্করন বলেন, হাইড্রোসিল সম্পর্কে আমি আমার একটি মজার অভিজ্ঞতা উল্লেখ করতে চাই। অনেক বছর আগে আমি যখন সবেমাত্র আমার হোমিওপ্যাথিক অনুশীলন শুরু করেছিলাম, তখন আমি একটি বিয়েতে যোগ দিতে দক্ষিণ ভারতে গিয়েছিলাম। পেটের সমস্যার জন্য বিয়েতে একজন আমার সাথে পরামর্শ করেছিল, মানে তার পেটের সমস্যা, এই সমস্যার কারণে তার কাছে তার ওষুধ সম্পর্কে জানতে চান। তিনি আমাকে শুধু বলেছিলেন যে বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে তার পেট ফাঁপা ভাব দেখা দেয়। এটা কিন্তু আমরা সবাই জানি যে লাইকোপোডিয়ামের রোগীদের বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত যে কোনো সমস্যা বৃদ্ধি পায়। এই রোগীরও কিন্তু পেট ফাঁপা ভাব বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি পায়। ডাক্তার পি শঙ্কর বলেন, আমি তাকে কোনো প্রশ্ন করিনি, কারণ একটা গুরুত্বপূর্ণ সিমটম পাইছে, তাকে আর কোনো প্রশ্ন করেনি। আমি শুধু লাইকো-30 এক ডোজ করে মাসে একবার খেতে বলি। আমি শুধু লাইকো-30 এক ডোজ করে মাসে একবার খেতে বলি। তখন আমি শক্তি এবং পুনরাবৃত্তি সম্পর্কে খুব সাবধানী ছিলাম, কারণ এটা তার প্র্যাকটিস জীবনের শুরুতে এই কেসটা ছিল। তিনি ওষুধ কিনে 1 বছর ধরে প্রতি মাসে একটি ডোজ খেয়ে সব দিক থেকে ভালো হয়ে যান। মানে তিনি 1 বছর মানে 12বার, মানে মাসে একবার খেতে বলছেন, এভাবে প্রতি মাসে এক ডোজ করে খান, খাওয়ার ফলে তিনি সব দিক থেকে ভালো হয়ে যান। এর আগে তিনি অ্যামোবিক কোলাইটিস হওয়ার সন্দেহে 4 বছর চিকিৎসা নিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে তিনি এর জন্য প্রচুর টাকা খরচ করেছেন, অথচ সামান্য টাকার এই ওষুধটি তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলে। তিনি আমাকে ধন্যবাদ জানিয়ে আমাকে লিখেছিলেন এবং বিস্ময়ের সাথে উল্লেখ করেছিলেন যে তার একটি খুব বড় হাইড্রোসিল ছিল, যা অদৃশ্য হয়ে গেছে। মজার ব্যাপার হলো তিনি তখন আমাকে হাইড্রোসিলের কথা বলেননি। তিনি যদি আমাকে বলতেন তাহলে আমি হয়তো তাকে অপারেশন করতে বলতাম। অর্থাৎ হাইড্রোসিলও কিন্তু তার ভালো হয়ে গেছে। একটা লক্ষণ ছিল যে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তার পেট ফাঁপা ভাব বৃদ্ধি পায়। আর লাইকোপোডিয়াম-30 মাসে একবার করে খাওয়ার ফলে তার হাইড্রোসিলটা ভালো হয়ে গেছে, এবং তার পেটের সমস্যাটা ভালো হয়েছে, তার হাইড্রোসিলও ভালো হয়ে গেছে। ডাক্তার পি শঙ্কর বলতেছেন, যদি আমি এটা আগে জানতাম যে তার হাইড্রোসিলের সমস্যা আছে, তাহলে তাকে অপারেশন করার কথা বলতাম। এই কেস থেকে বোঝা গেল যে যদি আমরা লক্ষণ পেয়ে যাই, রোগীর যে কোনো সমস্যাই হোক না কেন, রোগী ইনশাল্লাহ আরোগ্য হবে। ডাক্তার গৌরাঙ্গ গাইক তার স্যারের উদ্ধৃতি দিয়ে বলেন যে, ওই স্যার সবসময় বলেন যে হোমিওপ্যাথির সীমাবদ্ধতা নাই,
কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে, কারণ আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। আমরা না জানার কারণে রুগীকে আরোগ্য করতে পারি না। হোমিওপ্যাথি কিন্তু অনেক বড়। যখন আমরা লক্ষণ অনুযায়ী রুগীকে যে কোনো সমস্যা ওষুধ দিব, ইনশাল্লাহ সেটা আরোগ্য হবে, কিন্তু লক্ষণ সদৃশ হতে হবে ওষুধটা। ক্লিনিক্যাল টিপস: হিটাস হার্নিয়াতে রোগের লক্ষণীয় উপশমের জন্য ম্যাগনিফেরা ইন্ডিকা 6 ভালো কাজ করে। এটি প্রায় রুগীকে সাহায্য করে। হিটাস হার্নিয়া হলো এই যে স্টোমাকের উপর, এই যে এটা সাধারণ একটা স্টোমাক, এই স্টোমাকের উপর যদি এমন একটা হার্নিয়া দেখা দেয়, হিটাস হার্নিয়া, এটাকে বলে হিটাস হার্নিয়া। এই ধরনের হার্নিয়াতে ডাক্তার ফারুক জে মাস্টারের মতে ম্যাগনিফেরা ইন্ডিকা 6 ভালো কাজ করে। ম্যাগনিফেরা ইন্ডিকা এটা কিসে থেকে তৈরি, কেউ বলতে পারবেন? আমের পাতার থেকে। হ্যাঁ, ডাক্তার হাসান মির্জা সাহেবের একটা ক্লিনিক্যাল টিপস: হার্নিয়া খুব শক্ত হলে বা পাথরের শক্ত হলে ক্যালকিয়ার ফ্লোর ভালো কাজ করে। হার্নিয়া খুব শক্ত হলে বা পাথরের শক্ত হলে ক্যালকিয়ার ফ্লোর ভালো কাজ করে। এনএসকি নোটে লেখা আছে, মারাত্মক ধরনের কোষ্ঠকাঠিন্যের সাথে নাভি অঞ্চলের হার্নিয়ায় নাক্স ভূমিকা ব্যর্থ হলে ককুলাস ইন্ডিকা তা আরোগ্য করে। মারাত্মক ধরনের কোষ্ঠকাঠিন্যের সাথে নাভি অঞ্চলের হার্নিয়ায় নাক্স ভূমিকা ব্যর্থ হলে ককুলাস ইন্ডিকা তা আরোগ্য করে। এনএসকি নোটে লেখা আছে, ককুলাস ইন্ডিকা হ্যাজ কিউরড আম্বিলিকাল হার্নিয়া উইথ অবস্টিনেট কনস্টিপেশন আফটার নাক্স ফেল্ড। অর্থাৎ নাক্স ভূমিকা ফেল করলে ককুলাস ইন্ডিকা সেটা আরোগ্য করে। হার্নিয়ার কেসে ওষুধের পাশাপাশি হার্নিয়া বেল্ট ব্যবহার করলে দ্রুত রেজাল্ট পাওয়া যায়। এটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। যখন হার্নিয়ার কোনো রুগী আসবে, সেটা ইনগুইনাল হোক, আম্বিলিকাল হোক বা অন্য যে কোনো হার্নিয়া হোক, হার্নিয়াতে যারা আক্রান্ত তারা যদি একটু প্রেশার দেওয়া কোনো কাজ করে বা ভারী কোনো জিনিস উঠায়, তখন তাদের হার্নিয়াটা বের হয়ে আসে। যখন আমরা রুগীকে চিকিৎসা করব, তখন যদি আমরা তাকে এই বেলটা দিই, যেমন আম্বিলিকাল হার্নিয়ার ক্ষেত্রে এই বেলটা ব্যবহার হয়, আর ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে এই বেলটা ব্যবহার হয়। যখন আমরা এই বেলগুলো দিব, সাথে রুগীকে ওষুধটা দিব, তাহলে কিন্তু খুব দ্রুত রেজাল্ট পাবো। আমাদের কিন্তু হার্নিয়ার ক্ষেত্রে এই ম্যানেজমেন্টটা মনে রাখতে হবে। যেমন মেরুদণ্ডের ডিস্কের স্থানচ্যুতিতে লাম্বোসেক্রাল বেল, এগুলো হলো লাম্বোসেক্রাল বেল। ক্যালকেনিয়াল স্পারের কেসে প্যাডেড হিল, মানে যাদের পায়ের হিলে বা পায়ের গোড়ায় হাড়ের বৃদ্ধি দেখা দেয়, এক্ষেত্রে কিন্তু এক ধরনের পেট পাওয়া যায়। জরায়ুর স্থানচ্যুতির ক্ষেত্রে প্যাসারির ব্যবহার, যেমন এগুলো হলো প্যাসারি। জরায়ুর স্থানচ্যুতি যাদের দেখা দেয়, এগুলো প্যাসারি যথেষ্ট সাহায্য করতে পারে। প্যাসারির ব্যবহার রুগীকে যথেষ্ট সাহায্য করতে পারে, যতক্ষণ না রুগী ওষুধের মাধ্যমে সুস্থ হয়। আমরা যখন এগুলা ব্যবহার করব, এর সাথে রুগীকে ওষুধ দিব, তখন কিন্তু খুব দ্রুত রেজাল্ট পাবো। এখন আমরা আমাশয় নিয়ে আলোচনা করব। প্রথম ওষুধটি হলো চ্যাপারো আমারগোসা। যদি উদ্রাময় বা আমাশয়ের সাথে প্রচুর মিউকাস যায়, এর সাথে হালকা ব্যথা থাকে এবং লিভার অঞ্চলে স্পর্শকাতরতা দেখা দেয়, তাহলে চ্যাপারো আমারগোসা ভালো কাজ করে। যদি উদ্রাময় বা আমাশয়ের সাথে প্রচুর মিউকাস যায়, যে কোনো রুগী এসে বলে যে আমার মলের চেয়ে বেশি আমার মিউকাস যায়, এর সাথে যদি হালকা ব্যথা থাকে এবং লিভার অঞ্চলে স্পর্শকাতরতা দেখা দেয়, মানে লিভার যেই অঞ্চলটা আছে এই অঞ্চলে স্পর্শ সহ্য হয় না, তাদের ক্ষেত্রে চ্যাপারো আমারগোসা ভালো কাজ করবে। বোরিক ম্যাথমেটিকাতে লেখা আছে, ক্রনিক ডায়রিয়া টেন্ডারনেস ওভার লিভার, মানে লিভারের উপরে তাদের স্পর্শকাতরতা দেখা দেয়, স্টুল লিটল পেন বাট উইথ মাচ মিউকাস ডিসেন্ট্রি। এরিজেনন ক্যানাডেন্সিস, এরিজেনন ক্যানাডেন্সিস রক্ত আমাশয় যদি নড়াচড়ায় বৃদ্ধি পায়, যদি রক্ত আমাশয় নড়াচড়ায় বৃদ্ধি পায়, তাহলে এরিজেনন ক্যানাডেন্সিস ভালো কাজ করে। তাদের মূত্রাশয়ে ব্যথা এবং জ্বালাপোড়ার সাথে আমাশয় দেখা দেয়, খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। যদি কারো রক্ত আমাশয় নড়াচড়ায় বৃদ্ধি পায়, নড়াচড়া করলেই তার রক্ত আমাশয়টা বৃদ্ধি পায়, তার জন্য এরিজেনন ক্যানাডেন্স ভালো কাজ করবে।
তাদের মূত্রাশয়ের ব্যথা এবং জ্বালাপোড়ার সাথে আমাশয় দেখা দেয়। জরায়ুর রক্তপাত, ঋতুস্রাব, মূত্রনালীর রক্তপাত, মলদ্বারের রক্তপাত যদি সামান্য নড়াচড়া বৃদ্ধি পায় তাহলে এরিজারন ক্যানাডেন্স খুব দ্রুত তা বন্ধ করে দেয়। আপনার কাছে কোনো রুগী আসলো যে সে একটু হাঁটছে বা কোথাও গেছে, এর ফলে যে নড়াচড়া হয়েছে এর কারণে যদি তার জরায়ু থেকে রক্তপাত হতে থাকে, তাকে যদি এরিজারন ক্যানাডেন্সিস দেওয়া হয় তাহলে খুব দ্রুত তার রক্ত বন্ধ হয়ে যাবে। বা কোনো মহিলা এসে বললো 4 দিন পরে আমার ঋতুস্রাব বা 7 দিন পরে আমার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, কিন্তু নড়াচড়া করার ফলে আমার এখন প্রচুর ঋতুস্রাব হচ্ছে, বা মাসিকের মধ্যেই তার স্বাভাবিক যে ঋতুস্রাবটা হয় নড়াচড়া করার কারণে তার প্রচুর ঋতুস্রাব হচ্ছে, এই ক্ষেত্রে আমরা এরিজারন ক্যানাডেন্সিস দিতে পারবো। দিলে খুব দ্রুত তার রক্তপাতটা স্বাভাবিক হয়ে আসবে। এই ওষুধের ক্ষেত্রে আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে সামান্য নড়াচড়ায় তাদের রক্তপাত বৃদ্ধি পায়। সামান্য নড়াচড়ায় রক্তপাত বৃদ্ধি পেলে এরিজারন ক্যানাডেন্সিস ভালো কাজ করে। ট্রম্বোডিয়াম, আমাশয়ের সাথে যদি মলদ্বারে জ্বালাপোড়া, কুণ্ঠন এবং মলদ্বারের স্থানচ্যুতি দেখা দেয় এবং খাওয়া ও পান করার পর আমাশয় বৃদ্ধি পায় তাহলে ট্রম্বোডিয়াম ভালো কাজ করে। আমাশয়ের সাথে যদি মলদ্বারে জ্বালাপোড়া, কুণ্ঠন ও মলদ্বারের স্থানচ্যুতি দেখা দেয় এবং খাওয়া ও পান করার পর আমাশয় বৃদ্ধি পায় তাহলে ট্রম্বোডিয়াম ভালো কাজ করে। খাওয়া বা পান করার পর সাথে সাথে মলের ব্যাগ হয়, এর প্রধান 3টি ওষুধ হলো অ্যালোসকোটিনা, ক্রোটনটিক, ট্রম্বোডিয়াম সালফার। অ্যালোসকোটিনা, ক্রোটনটিক, ট্রম্বোডিয়াম সালফার এই 4টা ওষুধের রোগীদের খাওয়া বা পান করার পর সাথে সাথে তাদের মলের ব্যাগ হয়। পানি পান করার সাথে সাথে প্রস্রাবের ব্যাগ হয়, একটা মেডিসিন আছে, কেউ বলতে পারবেন? পানি পান করার সাথে সাথে প্রস্রাবের ব্যাগ হয়। আচ্ছা, আমরা এই ওষুধটা জানবো ইউরোলজি ক্লাসে ইনশাল্লাহ, আর যদি কেউ পারেন বলতে পারেন। ডাক্তার ফারুকজি মাস্টার একটা ক্লিনিক্যাল টিপস: আমাশয় বা উড্রমের কেসে যখন খাবারের প্রতিটি টুকরো দ্বারা মল বৃদ্ধি পায় এবং ট্রম্বোডিয়াম নির্দেশিত হওয়া সত্ত্বেও যদি রোগীকে আর্গ করতে ব্যর্থ হয় তাহলে সেপ্টিসিনামের কথা চিন্তা করতে হবে। আমাশয় বা উড্রমের কেসে যখন খাবারের প্রতিটি টুকরো দ্বারা মল বৃদ্ধি পায় এবং থ্রোম্বোডিয়াম নির্দেশিত হওয়া সত্ত্বেও যদি রোগীকে আর্গ করতে ব্যর্থ হয় তাহলে সেপ্টিসিনাম এই ওষুধের কথা চিন্তা করতে হবে। ডাক্তার ফারুকজি মাস্টার আরেকটা ক্লিনিক্যাল টিপস: বাসি খাবার, বাহিরের খাবার, অস্বাস্থ্যকর খাবার খাওয়ার পর আমাশয় বা উদ্রময় দেখা দিলে এবং বিশেষ কোনো লক্ষণ না থাকলে সেপ্টিসিনাম 30 ভালো কাজ করে। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, বাসি খাবার, বাহিরের খাবার, অস্বাস্থ্যকর খাবার খাওয়ার পর আমাশয় বা উদ্রময় দেখা দিলে এবং বিশেষ কোনো লক্ষণ না থাকলে সেপ্টিসিনাম 30 ভালো কাজ করে। এটা কিন্তু আমাদের ফ্যামিলিতে সবার জন্য এই ওষুধটা দরকার, কারণ অনেক সময় বাসি খাবার খাই বা বাহিরের কোনো খাবার খাওয়ার কারণে উদ্রময় দেখা দেয় বা আমাশয় দেখা দেয়। আমরা যদি এর কোনো লক্ষণ না পাই তখন তাকে সেপ্টিসিনাম দিতে পারবো। হোলিরিয়ানা অ্যান্টিডিসেন্ট্রিকা, যদি একুইড বা কোনিক আমাশয়ে প্রচুর শ্লেষ্মা এবং রক্ত দেখা দেয় তাহলে হোলিরিয়ানা অ্যান্টিডিসেন্ট্রিকা ভালো কাজ করে। যদি একুইড বা কোনিক আমাশয়ে প্রচুর শ্লেষ্মা বা রক্ত দেখা দেয় তাহলে হোলিরিয়ানা অ্যান্টিডিসেন্ট্রিকা ভালো কাজ করে। হোলিরিয়ানা অ্যান্টিডিসেন্ট্রিকার আমাশয়ের সাথে অবসাদভাব, শীর্ণতা এবং ক্ষুধামন্দা দেখা দেয়। হোলিরিয়ানা অ্যান্টিডিসেন্ট্রিকার আমাশয়ের সাথে অবসাদভাব, শীর্ণতা এবং ক্ষুধামন্দা দেখা দেয়। কোনো রোগীর যদি ক্রনিক আমাশয় দেখা দেয়, এর সাথে প্রচুর শ্লেষ্মা যায় এবং রক্ত যায়, এর সাথে যদি রোগীর অবসাদভাব দেখা দেয়, শীর্ণতা দেখা দেয়, ক্ষুধামন্দা দেখা দেয়, তাহলে আমরা তাকে নিশ্চিন্তে হোলিরিয়ানা অ্যান্টিডিসেন্ট্রিকা দিতে পারবো। আচ্ছা, মার্কসলের রোগীদের মলের সাথে রক্ত যায় নাকি মার্করের রোগীদের মলের সাথে রক্ত যায়? কে বলতে পারবেন? মার্কর। আচ্ছা, আমি বুঝলাম না, এটা আমরা সবাই এই কথাটাই জানি যে মার্করের রোগীদের মলের সাথে রক্ত যায় বেশি, মার্কসলে কম যায়, কিন্তু ম্যাট্রিমেরিকা পড়তে যায় দেখি এটা ভিন্ন, যেটা দেখাইতেছে একটু সামনে যায়। মার্কর যদি মলের সাথে প্রচুর শ্লেষ্মা যায় এবং পেটে ও রেকটামে প্রচুর খিল ধরে, যা মল ত্যাগের পরেও ভালো হয় না, প্রচুর কোথানি দেখা দেয়
তাহলে মার্কর ভালো কাজ করে। যদি মলের সাথে প্রচুর শ্লেষা যায় এবং পেটে ও রেকটামে প্রচুর খিল ধরে, যা মল ত্যাগের পরেও ভালো হয় না, প্রচুর কোথানি দেখা দেয়, তাহলে মার্কর ভালো কাজ করে। তাদের মল থাকে গরম এবং দুর্গন্ধযুক্ত, মল থেকে তাদের সমস্যা উপশম হয় না। এর সাথে প্রস্রাব গরম, জ্বালাকর এবং রক্তাক্ত হয়, কোথানি এবং মূত্রনালীতে আক্ষেপ দেখা দেয়। এটা কিন্তু এনএসকি নোটে লেখা আছে, এখানে কিন্তু কোথাও মলের সাথে রক্ত যায় এই লক্ষণটা নাই। মার্করের আমাশয়ের সাথে প্রচুর শ্লেষা যাবে, পেটে এবং রেকটামে প্রচুর খিল ধরার মতো ব্যথা থাকবে, যা মল ত্যাগের পরও ভালো হয় না। তাদের পেটে এবং রেকটামে প্রচুর খিল ধরা এই সমস্যাটা বাকি থাকবে। তাদের মল থাকে গরম এবং দুর্গন্ধযুক্ত, মল থেকে তাদের সমস্যা উপশম হয় না। তাদের প্রস্রাবও গরম থাকে, জ্বালাকর এবং রক্তাক্ত হয়। ক্লিনিক্যাল টিপস: গ্রীষ্মের আমাশয়ে মার্কর ভালো কাজ করে। যদি গ্রীষ্মকালে কারো আমাশয় দেখা যায়, তাদের জন্য মার্কর ভালো কাজ করবে। চোখের প্রদাহ, যেমন মারাত্মক জ্বালাপোড়া, স্পর্শকাতরতা, চোখ থেকে জাজালো, গরম এবং দুর্গন্ধযুক্ত অশ্রুপাত হওয়া, যা রাতে বৃদ্ধি পায়, এই সকল লক্ষণে মার্কর ভালো কাজ করে। যদি কারো চোখে প্রদাহ দেখা দেয়, যেমন মারাত্মক জ্বালাপোড়া দেখা দেয়, স্পর্শকাতরতা দেখা দেয়, চোখ থেকে জাজালো, গরম এবং দুর্গন্ধযুক্ত অশ্রুপাত হয়, যা রাতে বৃদ্ধি পায়, এই সকল লক্ষণে আমরা যদি তাকে মার্কর দিই, তাহলে ভালো রেজাল্ট পাবো। এটা ক্লিনিক্যাল টিপস: যদি মলের সাথে প্রচুর শ্লেষা যায়, মল ত্যাগের পর রোগী স্বস্তি না পায় এবং মার্ক গ্রুপের ওষুধ রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয়, তখন হেনচারা 30 ভালো কাজ করে। যদি মলের সাথে প্রচুর শ্লেষা যায়, মল ত্যাগের পর রোগী স্বস্তি না পায়, এগুলো হলো মার্ক গ্রুপের লক্ষণ। যেমন মার্কসল হতে পারে, মার্কর হতে পারে, মার্ক আয়োডেটাস হতে পারে, মার্ক গ্রুপের যে ওষুধগুলো আছে এগুলো হতে পারে। এগুলো যদি রোগীকে লক্ষণ অনুযায়ী দেওয়ার পরও রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয়, তখন হেনচারা 30 কথা চিন্তা করতে হবে। এটি মার্ক গ্রুপের সাথে অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে ভালো কাজ করে। হেনচারা মার্ক গ্রুপের যে কোনো ঔষধের সাথে অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে ভালো কাজ করে। আপনার কাছে কোনো আমাশয় রোগী আসলো, আপনি তার লক্ষণ অনুযায়ী তাকে মার্কর দিলেন, দেওয়ার পর রোগী আরোগ্য হলো না, তাহলে আপনি তাকে হেনচারা 30 দিলে রোগী আরোগ্য হবে। অথবা মার্করের সাথে যদি আপনি অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে হেনচারা দেন, তাহলে রোগী আরোগ্য হবে। মার্কসল: যদি আমাশয়ে প্রচুর রক্ত যায় এবং মল আঠালো হয়, সেই সাথে পেটে শুল বেদনা দেখা দেয়, রোগী অজ্ঞান হয়ে যায় এবং রেকটামে প্রচুর খিল ধরে, মলত্যাগের আগে এবং পরে প্রচুর কোথানি দেখা দেয়, যা মলত্যাগের পরও উপশম হয় না, সেই ক্ষেত্রে মার্কসল ভালো কাজ করে। যদি আমাশয়ে প্রচুর রক্ত যায় এবং মল আঠালো হয়, সেই সাথে পেটে শুল বেদনা দেখা দেয়, রোগী অজ্ঞান হয়ে যায় এবং রেকটামে প্রচুর খিল ধরে, মলত্যাগের আগে এবং পরে প্রচুর কোথানি দেখা দেয়, যা মলত্যাগের পরে উপশম হয় না, সেই ক্ষেত্রে মার্কসল ভালো কাজ করে। রাতে এবং শেষ শীতে আবহাওয়ায় বৃদ্ধি দেখা দেয়, মার্কসলের রোগীদের সমস্যা রাতে এবং শেষ শীতে আবহাওয়ায় বৃদ্ধি দেখা দেয়। এর গুরুত্বপূর্ণ লক্ষণ হলো রেকটামের ব্যথা বা খিল ধরার সাথে শীত শীত ভাব দেখা দেয়। মার্কসলের গুরুত্বপূর্ণ লক্ষণ হলো রেকটামের ব্যথা বা খিল ধরার সাথে শীত শীত ভাব দেখা দেয় এবং মলের সাথে যত বেশি রক্ত যাবে, মার্কসল তত বেশি নির্বাচিত হবে। এখানে কি লেখা আছে যে মলের সাথে যত বেশি রক্ত যাবে, মার্কসল তত বেশি নির্বাচিত হবে। এটা এলেনস্কি নোটে লেখা আছে, দ্য মোর ব্লাড দ্য বেটার ইন্ডিকেটেড। যত বেশি রক্ত যাবে, মার্কসল তত বেশি নির্বাচিত হবে। এটা কিন্তু এলেনস্কি নোটে লেখা আছে। ডিসেন্ট্রি, স্টুল, স্লিমি, ব্লাডি, তাদের আমাশয়টা হয় রক্তযুক্ত, মানে তাদের মলের সাথে প্রচুর রক্ত যায়, কিন্তু মার্ক করে কিন্তু এই লক্ষণটা নাই। আমরা কিন্তু সবাই জানি যে মার্করে রক্ত যায়, মার্কসলে রক্ত যায় না, মার্কসলে শ্লেষা যায়। মার্কসলের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যত বেশি রক্ত যাবে, মার্কসল তত বেশি নির্বাচিত হবে। তাদের রেকটামের ব্যথা বা খিল ধরার ব্যথার সাথে শীত শীত ভাব দেখা দেয়,
এবং মলের সাথে যত বেশি রক্ত যায় মার্সল তত বেশি নির্বাচিত হয়। মার্সলে 3 ধরনের জিহ্বা দেখা দেয়। মার্সলের রোগীদের জিহ্বা 3 ধরনের হতে পারে। এক নম্বর হলো জিহ্বার মাঝখানে ফাটা, যেমন এইভাবে তাদের জিহ্বার মাঝখানটা ফাটা থাকে। জিহ্বায় দাঁতের ছাপ পড়ে, যেমন এই যে তাদের জিহ্বায় দাঁতের ছাপ পড়ে। জিহ্বায় মানচিত্রের ছাপ থাকে, কিন্তু তাদের জিহ্বায় মানচিত্রের একটা ছাপ, তাদের জিহ্বায় এমন একটা ছাপ থাকে যেটা মানচিত্রের মতো দেখায়। রক্ত আমাশয়ে স্ট্রেপ্টোকক্কিন এবং মার্সলের মধ্যে পার্থক্য হলো স্ট্রেপ্টোকক্কিনের রক্ত আমাশয়ে কোনো ব্যথা কুণ্ঠন থাকে না, কিন্তু উচ্চ জ্বর থাকে। স্ট্রেপ্টোকক্কিনের রক্ত আমাশয়ে কোনো ব্যথা কুণ্ঠন থাকে না, কিন্তু উচ্চ জ্বর থাকে। আর মার্সলের রক্ত আমাশয়ে ব্যথা কুণ্ঠন থাকে এবং অভ্যন্তরীণ শীত শীত ভাব দেখা দেয়। মার্সলের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের রক্ত আমাশয়ে ব্যথা কুণ্ঠন এবং অভ্যন্তরীণ শীত শীত ভাব দেখা দেয়। আরেকটা ক্লিনিক্যাল টিপস, রক্ত আমাশয়ের কেসে মার্সল 60 থেকে 70% কাজ করা বন্ধ করলে তখন স্ট্রেপ্টোকক্কিন ভালো কাজ করে। রক্ত আমাশয়ের কেসে মার্সল 60 থেকে 70% কাজ না করলে তখন স্ট্রেপ্টোকক্কিন ভালো কাজ করে। অর্থাৎ মার্সলের পরে স্ট্রেপ্টোকক্কিন ভালো কাজ করে, এটা একটা চেইন, মার্সল স্ট্রেপ্টোকক্কিন। ক্যাপসিকাম, যদি মলের সাথে প্রচুর শ্লেষ্মা যায় এবং পেটে ও রেকটামে প্রচুর খিল ধরে, যা মলত্যাগের পরেও ভালো বোধ হয় না, রেকটামে জ্বালাপোড়া, প্রচুর কোথানি দেখা দেয়, এর সাথে মূত্রনালীতে কুণ্ঠন দেখা দেয়, তাহলে ক্যাপসিকাম ভালো কাজ করে। যদি কোনো রোগীর মলের সাথে প্রচুর শ্লেষ্মা যায় এবং পেটে ও রেকটামে প্রচুর খিল ধরে, যা মলত্যাগের পরেও ভালো হয় না, রেকটামে জ্বালাপোড়া, প্রচুর কোথানি দেখা দেয়, এর সাথে মূত্রনালীতে কুণ্ঠন দেখা দেয়, তাহলে ক্যাপসিকাম ভালো কাজ করে। নাক্স ভূমিকা, ডাক্তার পিপি ওয়েলসের মতে রক্ত আমাশয়ে নাক্স ভূমিকার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো প্রতিবার মলত্যাগের পর কিছু সময়ের জন্য ব্যথা একেবারেই কমে যায়। রক্ত আমাশয়ে নাক্স ভূমিকার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো প্রতিবার মলত্যাগের পর কিছু সময়ের জন্য ব্যথা একেবারে কমে যায়। নাক্স ভূমিকার রোগীদের মলদ্বারে সবসময় একটা অস্বস্তি দেখা দেয়। ডাক্তার পিপি ওয়েলসের মতে রক্ত আমাশয়ে নাক্স ভূমিকার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো প্রতিবার মলত্যাগের পর কিছু সময়ের জন্য ব্যথা একেবারেই কমে যায়, আর তাদের মলদ্বারে সবসময় একটা অস্বস্তি দেখা দেয়। রক্ত আমাশয়ে নাক্স ভূমিকা এবং মার্সলের মধ্যে পার্থক্য হলো নাক্স ভূমিকার রোগীদের প্রতিবার মলত্যাগের পর অল্প সময়ের জন্য ব্যথা উপশম হয়। রক্ত আমাশয়ের ক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা এবং মার্সল এই দুটো ওষুধের মধ্যে পার্থক্য করা খুব কঠিন হয়ে যায়। আমরা যদি এই পার্থক্যটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ওষুধ সিলেকশন করা সহজ হবে। নাক্স ভূমিকার রোগীদের প্রতিবার মলত্যাগের পর অল্প সময়ের জন্য ব্যথা উপশম হয়, আর মার্সলের রোগীদের মলত্যাগের পরেও ব্যথা ও কুণ্ঠন বর্তমান থাকে এবং রোগীর কাছে মনে হয় যেন সম্পূর্ণভাবে মলত্যাগ হয় নাই। কোনো রোগী যদি এসে বলে যে আমার মলত্যাগের পর ব্যথা কিছু সময়ের জন্য উপশম হয় বা কিছু সময় আমার ভালো লাগে, তারপর আবার সমস্যা দেখা দেয়, তাহলে তার জন্য নাক্স ভূমিকা হবে। আর কোনো রোগী যদি বলে যে আমার মলত্যাগের পরও ব্যথা কুণ্ঠন লেগেই থাকে এবং আমার মল যেন আরও আছে এমন একটা অনুভূতি দেখা দেয়, মলত্যাগ করার পরও আমার মলত্যাগ যেন সম্পূর্ণ হয়নি এমন একটা অনুভূতি দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে মার্সল। আর্নিকা মন্টানা, যদি রক্ত আমাশয়ের সাথে প্রস্রাব বন্ধ হয়ে যায় বা প্রস্রাব হ্রাস পায়, নিষ্ফল প্রস্রাবে ব্যাগ হয় এবং 2 বার মলত্যাগের মাঝে দীর্ঘ সময়ের বিরতি থাকে, তাহলে আর্নিকা ভালো কাজ করে। যদি রক্ত আমাশয়ের সাথে প্রস্রাব বন্ধ হয়ে যায়, মানে তার রক্ত আমাশয় মলের সাথে রক্ত যেতেছে, এর সাথে যদি তার প্রস্রাব বন্ধ হয়ে যায় বা প্রস্রাব হ্রাস পায়, অল্প পরিমাণে প্রস্রাব হয় বা তার প্রস্রাবে ব্যাগ হয় কিন্তু প্রস্রাব হয় না এবং 2 মলত্যাগের মাঝে দীর্ঘ সময় বিরতি থাকে, একবার মলত্যাগ করার পর আবার অনেকক্ষণ পরে মলত্যাগ করে, তাহলে তার জন্য আর্নিকা ভালো কাজ করবে। ব্যাপটেসিয়া টিংটোরিয়া, বৃদ্ধদের আমাশয় বা শিশুদের উদ্রাময় যদি অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, তাহলে ব্যাপটেসিয়া টিংটোরিয়া ভালো কাজ করে। বৃদ্ধদের আমাশয় বা শিশুদের উদ্রাময় যদি অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, তাহলে ব্যাপটেসিয়া টিংটোরিয়া ভালো কাজ করে। আবার আমাশয়ে দুর্গন্ধ ও রক্ত থাকলে এবং মলত্যাগের সময় কুণ্ঠন দেখা দিলে কিন্তু আশ্চর্যজনকভাবে ব্যথা না থাকলে এবং জীবনী শক্তির মারাত্মক অবসাদভাব দেখা দিলে
ব্যাপটিসিয়া টিংটোরিয়া ভালো কাজ করে। আমাশয়ে দুর্গন্ধ এবং রক্ত থাকলে এবং মলত্যাগের সময় কুণ্ঠন দেখা দিলে কিন্তু আশ্চর্যজনকভাবে ব্যথা না থাকলে, অর্থাৎ তাদের আমাশয়ে যদি ব্যথা না থাকে এবং জীবনের শক্তির মারাত্মক অবসাদভাব দেখা দেয়, তাহলে ব্যাপটিসিয়া টিংটোরিয়া ভালো কাজ করে। জ্বরের সাথে ব্যথাহীন আমাশয়ে ব্যাপটিসিয়া টিংটোরিয়া ভালো কাজ করে। ফাটক ম্যাথামেটিকাতে লেখা আছে জ্বরের সাথে ব্যথাহীন আমাশয়ে ব্যাপটিসিয়া টিংটোরিয়া ভালো কাজ করে। ব্যাপটিসিয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের আমাশয়ে ব্যথা থাকে না। ব্যাপটিসিয়া টিংটোরিয়া পেইনলেস ডিসেন্ট্রি উইথ ফিভার। জ্বরের সাথে ব্যথাহীন আমাশয়ে ব্যাপটিসিয়া টিংটোরিয়া ভালো কাজ করে। কোটনটিক, যদি নবজাতক, ইনফ্যান্ট বা শিশুরা একবারে অনেক মলত্যাগ করে, তারপর মলত্যাগ বন্ধ হয়ে যায়, একটু পর আবার অনেক মলত্যাগ করে, আবার বন্ধ হয়ে যায়, এভাবে মলত্যাগ করে, তাহলে কোটনটিক ভালো কাজ করে। কোটনটিকের নবজাতক শিশু, ইনফ্যান্ট বা শিশুরা একবারে অনেক মলত্যাগ করে মলত্যাগ বন্ধ হয়ে যায়, আবার একটু পরে আবার অনেক মলত্যাগ করে, আবার বন্ধ হয়ে যায়, আবার মলত্যাগ করে, এভাবে করলে তাদের জন্য কোটনটিক ভালো কাজ করবে। তাদের পানি পান করার পর বা খাওয়ার পর মলের ব্যাগ হয়। তারা পানি পান করলে বা খেলে তাদের মলের ব্যাগ হয়। রোগের কারণ গরম আবহাওয়া এবং মিষ্টি খাওয়া, মানে গরমের কারণে বা মিষ্টি খাওয়ার ফলে তাদের মলের সমস্যা দেখা দিতে পারে। আমাশয়ের কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। যদি মলত্যাগের সময় হালকা ব্যথা থাকে কিন্তু মলের সাথে প্রচুর শ্লেষ্মা যায়, তাহলে চেপারো আমারগোসা ভালো কাজ করে। যদি মলত্যাগের সময় হালকা ব্যথা থাকে কিন্তু মলের সাথে প্রচুর শ্লেষ্মা যায়, তাহলে চেপারো আমারগোসা ভালো কাজ করে। যদি রক্তযুক্ত আমাশয়ে পেট মুচড়ানো, সংকোচন, কোথানি থাকে, তাহলে মাক্সর ভালো কাজ করে। যদি রক্তযুক্ত আমাশয়ে পেট মুচড়ানো, সংকোচন, কোথানি থাকে, তাহলে মাক্সর ভালো কাজ করে। যদি রক্তযুক্ত আমাশয়ে পেট মুচড়ানো, সংকোচন, কোথানি না থাকে, তাহলে স্ট্রেপ্টোককিন ভালো কাজ করে। জয়েন্টের ব্যথার সাথে রক্তযুক্ত আমাশয় দেখা দিলে এবং তাতে কোথানি না থাকলে স্ট্রেপ্টোককিন ভালো কাজ করে। জয়েন্টের ব্যথার সাথে রক্তযুক্ত আমাশয় দেখা দিলে এবং তাতে কোথানি না থাকলে স্ট্রেপ্টোককিন ভালো কাজ করে। খেজুরের গুড় খাওয়ার ফলে আমাশয় দেখা দিলে আর্নিকা মন্টানা ভালো কাজ করে। ডক্টর এলএম খান স্যার বলেন, খেজুরের গুড় খাওয়ার ফলে আমাশয় দেখা দিলে আর্নিকা মন্টানা ভালো কাজ করে। ডক্টর ফারুকজি মাস্টার বলেন, ভ্রমণের সময় মারাত্মক জীবাণুগঠিত আমাশয় দেখা দিলে এবং তা অস্বাস্থ্যকর খাবার, পানি ইত্যাদির কারণে বৃদ্ধি পেলে অ্যামোটিন 30 ভালো কাজ করে। ভ্রমণের সময় মারাত্মক জীবাণুগঠিত আমাশয় দেখা দিলে এবং তা অস্বাস্থ্যকর খাবার, পানি ইত্যাদির কারণে বৃদ্ধি পেলে অ্যামোটিন 30 ভালো কাজ করে। একটা গুরুত্বপূর্ণ বিষয় স্প্লিন। স্প্লিনটা থাকে আমাদের প্যানক্রিয়াসের উপর একটা ছাতার মতন। এটা রক্ত ফিল্টার করে এবং রক্ত জমা করে রাখে। এর কাজ হলো রক্ত ফিল্টার করা এবং রক্ত জমা করে রাখা। টিনোস্পোরা কর্ডিফোলিয়া খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। যদি স্প্লিনের বৃদ্ধির সাথে প্রচণ্ড দুর্বলতা, অবসাদভাব এবং ঘন ঘন জ্বর দেখা দেয়, তাহলে টিনোস্পোরা কর্ডিফোলিয়া ভালো কাজ করে। যদি স্প্লিনের বৃদ্ধির সাথে যদি স্প্লিনটা বৃদ্ধি পায়, বড় হয়ে যায়, এর সাথে প্রচণ্ড দুর্বলতা, অবসাদভাব এবং ঘন ঘন জ্বর দেখা দেয়, তাহলে টিনোস্পোরা কর্ডিফোলিয়া ভালো কাজ করে। এটি ম্যালেরিয়ার কারণে হোক, রক্তের সমস্যার কারণে হোক বা লিকুমিয়ার কারণে হোক না কেন, মানে থ্যালাসিমিয়ার রোগী হোক বা লিকুমিয়ার কারণে হোক বা রক্তের যে কোনো সমস্যার কারণে হোক, যদি কারো স্প্লিনের বৃদ্ধি দেখা দেয়, এর সাথে প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়, অবসাদভাব দেখা দেয় এবং ঘন ঘন জ্বর দেখা দেয়, তাহলে তার জন্য টিনোস্পোরা কর্ডিফোলিয়া ভালো কাজ করবে। সিয়ানোন্থাস আমেরিকানাস, যদি স্প্লিনের বড় আকারের বৃদ্ধি দেখা দেয় এবং বাম হাইপোকন্ডিয়ামে মারাত্মক ব্যথা দেখা দেয় ও রোগী বাম পাশে শুইতে না পারে, তাহলে সিয়ানোথাস আমেরিকানাস ভালো কাজ করে। যদি স্প্লিনের বড় আকারে বৃদ্ধি দেখা দেয় এবং বাম হাইপোকন্ডিয়ামে মারাত্মক ব্যথা দেখা দেয়, স্প্লিনটা থাকে কিন্তু বাম হাইপোকন্ডিয়ামে মারাত্মক ব্যথা দেখা দেয় ও রোগী বাম পাশে শুইতে না পারে, তাহলে সিয়ানোথাস আমেরিকানাস ভালো কাজ করে। কোয়ার্কাস রুবার, মদ্যপ ব্যক্তিদের স্প্লিন বড় হয়ে যাওয়ার সাথে
শ্বাস প্রশ্বাস অত্যন্ত দুর্গন্ধযুক্ত হলে, যেমন তাদের শ্বাস প্রশ্বাসের গন্ধে অন্যজন বমি করে দেয়, তাদের জন্য কোয়ার্কাস রুবার ভালো কাজ করে। মদ্যপ ব্যক্তিদের স্প্লিন বড় হয়ে যাওয়ার সাথে শ্বাস প্রশ্বাস অত্যন্ত দুর্গন্ধযুক্ত হলে, যেমন তাদের শ্বাস প্রশ্বাসের গন্ধে অন্যজন বমি করে দেয়, তাদের জন্য কোয়ার্কাস রুবার ভালো কাজ করে। এটা হলো নর্মাল স্প্লিন, আর এটা হলো ইনলার্জ স্প্লিন, যেটাকে আমরা পিলিহা বলি। ফেরাম আর্সেনিকাম। ফেরামের ন্যায় রক্তাল্পতা এবং আর্সেনিকের ন্যায় দুর্বলতার সাথে স্প্লিনের বৃদ্ধি দেখা দিলে ফেরাম আর্সেনিকাম ভালো কাজ করে। যদি কারো ফেরামের ন্যায় রক্তাল্পতা দেখা দেয় এবং আর্সেনিকের ন্যায় দুর্বলতা দেখা দেয়, এর সাথে তার স্প্লিনের বৃদ্ধি দেখা দেয়, তাহলে তাদের জন্য ফেরাম আর্সেনিকাম ভালো কাজ করবে। যে কোনো বয়সে থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, এপ্লাস্টিক অ্যানিমিয়া বা বোন মেরুর নতুন ব্লাড সেল তৈরি না করলে ফেরাম আর্সেনিকাম ভালো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। যে কোনো বয়সে থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, এপ্লাস্টিক অ্যানিমিয়া বা বোন মেরুর নতুন ব্লাড সেল তৈরি না করলে ফেরাম আর্সেনিকাম ভালো কাজ করে। আর্টিকা ইউরেন্স। স্প্লিনের বৃদ্ধির সাথে বারবার অ্যালার্জি বা গাউটের সমস্যা দেখা দিলে আর্টিকা ইউরেন্স ভালো কাজ করে। স্প্লিনের বৃদ্ধির সাথে বারবার অ্যালার্জি বা গাউটের সমস্যা দেখা দিলে আর্টিকা ইউরেন্স ভালো কাজ করে। স্প্লিনের ব্যথার সাথে মাথা ঘুরালে এবং মাথা ব্যথা করলেও আর্টিকা ইউরেন্স ভালো কাজ করে। স্প্লিনের ব্যথার সাথে মাথা ঘুরালে এবং মাথা ব্যথা করলে আর্টিকা ইউরেন্স ভালো কাজ করে। এটা হলো আমাদের স্প্লিন, এটা হলো প্যানক্রিয়াসের উপর স্প্লিনটা থাকে। চায়না অফিসিনালিস। স্প্লিনের বৃদ্ধির সাথে রক্তাল্পতা, নির্দিষ্ট সময় অন্তর অন্তর জ্বর, পেটে শোথ এবং রক্তপাত হলে চায়না অফিসিনালিস ভালো কাজ করে। স্প্লিনের বৃদ্ধির সাথে রক্তাল্পতা, নির্দিষ্ট সময় অন্তর অন্তর জ্বর, পেটের শোথ এবং রক্তপাত হলে চায়না অফিসিনালিস ভালো কাজ করে। রুবিয়া টিংটোরাম। রুবিয়া টিংটোরিয়ামের মাদার টিংচার 10 ফোঁটা করে রুগীকে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। স্প্লিনের বৃদ্ধির সাথে রক্তাল্পতা দেখা দিলে রুবিয়া টিংটোরাম ভালো কাজ করে। যদি কারো স্প্লিনের বৃদ্ধির সাথে রক্তাল্পতা দেখা দেয়, তাহলে তার জন্য রুবিয়া টিংটোরিয়ামের মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 2-3 বার দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখন আমরা উদ্রাময় নিয়ে আলোচনা করব। পোডোফাইলাম। যদি উদ্রাময় ব্যথা না থাকে, প্রচুর মলত্যাগ হয়, একবার এক এক রঙের দুর্গন্ধযুক্ত মল নির্গত হয় এবং সরলান্তের স্থান যদি দেখা দেয়, তাহলে পোডোফাইলাম ভালো কাজ করে। যদি উদ্রাময় ব্যথা না থাকে, প্রচুর মলত্যাগ হয়, একবার এক এক রঙের দুর্গন্ধযুক্ত মল নির্গত হয় এবং সরলান্তের স্থান যদি দেখা দেয়, তাহলে পোডোফাইলাম ভালো কাজ করে। পোডোফাইলামের রোগীরা সবসময় লিভার অঞ্চলে হাত ঘষতে থাকে, কারণ এতে তাদের লিভার অঞ্চলের ব্যথা উপশম হয়। এটা কিন্তু পোডোফাইলামের একটা খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। তারা যদি আপনার চেম্বারে আসে, দেখবেন যে তারা বসে বসে তার লিভার অঞ্চলে হাত ঘষতেছে। এই লক্ষণের উপর ভিত্তি করে আপনি তাকে পোডোফাইলাম দিতে পারবেন। বরিক ম্যাথমেটিকাতে লেখা আছে পোডোফাইলাম লিভার রিজন পেইনফুল বেটার রাবিং পার্ট। পোডোফাইলামের উদ্রামের গুরুত্বপূর্ণ 3টি লক্ষণ হলো প্রচুর মল নির্গত হয়। 1 নম্বর হলো প্রচুর মল নির্গত হয়। 2 নম্বর হলো মল হয় দুর্গন্ধযুক্ত। 3 নম্বর হলো উদ্রাময় সকালে গরম আবহাওয়ায় এবং দন্তোদ্গমের সময় বৃদ্ধি পায়। আমরা যদি পোডোফাইলামের ক্ষেত্রে 3টা সিমটম মনে রাখি, তাহলে আমরা রোগীকে নিশ্চিন্তে পোডোফাইলাম দিতে পারবো। প্রচুর মল নির্গত হয়, মল হয় দুর্গন্ধযুক্ত, উদ্রাময় সকালে গরম আবহাওয়ায় এবং দন্তোদ্গমের সময় বৃদ্ধি পায়। পোডোফাইলামের ক্ষেত্রে 5P মনে রাখতে হবে। 1 নম্বর হলো পেইনলেস, তাদের সমস্যাগুলো হয় ব্যথাহীন। প্রফিউজ, তাদের প্রচুর উদ্রাময় হয়। একটা হলো পলিক্রোমাটিক, অর্থাৎ বহু বর্ণের, মানে একবার এক এক ধরনের মল নির্গত হয়। পুট্রিড, অর্থাৎ দুর্গন্ধযুক্ত, তাদের যে মলটা নির্গত হয় সেটা হয় অত্যন্ত দুর্গন্ধযুক্ত। প্রোলাপস রেক্টিয়ে, মানে রেকটাম, তাদের মলদ্বারের স্থানচ্যুতি দেখা দেয়। উদ্রাময় বা অন্য যে কোনো সমস্যায় রোগী যখন দাঁড়ায়, তখন যদি রোগীর ডান পায়ের উরুর পিছনের দিকে জ্বালাপোড়া, ব্যথা বা অন্য কোনো সমস্যা দেখা দেয় বা রোগীকে বসে পড়তে হয়, তাহলে রাস্টক্স ভালো কাজ করে। উদ্রাময় বা যে কোনো সমস্যায় রোগী যখন দাঁড়ায়, তখন যদি রোগীর ডান পায়ের উরুর পিছনের দিকে জ্বালাপোড়া, ব্যথা বা অন্য কোনো সমস্যা দেখা দেয় বা রোগীকে বসে পড়তে হয়, তাহলে রাস্টক্স ভালো কাজ করে।
যদি গুড়ের ন্যায় ফেনাযুক্ত উড্ডাময় দেখা দেয় তাহলে ইপিক্যাক ভালো কাজ করে। যদি গুড়ের ন্যায় ফেনাযুক্ত উড্ডাময় দেখা দেয় তাহলে ইপিক্যাক ভালো কাজ করে। উড্ডাময়ের সময় মলদ্বার খোলা থাকার অনুমতি দেখা দিলে অ্যাপিস মেলিফিকা ভালো কাজ করে। অর্থাৎ অ্যাপিস মেলিফিকা রোগীদের উড্ডাময়ের সময় মলদ্বার সবসময় খোলা থাকার একটা অনুমতি দেখা দেয়। চর্বিযুক্ত খাবার, তৈলাক্ত মাছ, কেক ইত্যাদি খাওয়ার ফলে উড্ডাময় দেখা দিলে পালসিটিলা ভালো কাজ করে। চর্বিযুক্ত খাবার, তৈলাক্ত মাছ, কেক ইত্যাদি খাওয়ার ফলে উড্ডাময় দেখা দিলে পালসিটিলা ভালো কাজ করে। টক গন্ধযুক্ত সবুজ উড্ডাময়ের সাথে দুধ সহ্য না হলে ম্যাগনেসিয়াম কার্ব ভালো কাজ করে। টক গন্ধযুক্ত সবুজ উড্ডাময়ের সাথে দুধ সহ্য না হলে ম্যাগনেসিয়াম কার্ব ভালো কাজ করে। অত্যন্ত দুর্গন্ধযুক্ত উড্ডাময়ে ক্যামোমিলা ভালো কাজ করে। অত্যন্ত দুর্গন্ধযুক্ত উড্ডাময়ে ক্যামোমিলা ভালো কাজ করে। প্রতিযোগিতায় বা প্রতিদ্বন্দ্বিতায় যাওয়ার সময় উড্ডাময় দেখা দিলে জেলসিমিয়াম ভালো কাজ করে। কোনো রোগী যদি বলে আমি যখন প্রতিযোগিতায় বা কোনো প্রতিদ্বন্দ্বিতায় যাই তখন আমার উড্ডাময় দেখা দেয়, তাদের জন্য জেলসিমিয়াম ভালো কাজ করবে। উড্ডাময়ের সময় সিলেকশন নেয় বমি হলে আর্জেন্টাম নাইটিকাম ভালো কাজ করে। উড্ডাময়ের সময় সিলেকশন নেয় বমি হলে আর্জেন্টাম নাইটিকাম ভালো কাজ করে। ডাক্তার হেনিম্যানের মতে রোগী যদি দীর্ঘদিন যাবৎ নরম মল বা উড্ডাময়ে ভুগে তাহলে এর জন্য সবচেয়ে উপকারী ওষুধ হলো ফসফরাস। দেখুন ডাক্তার হেনিম্যানের একটা ক্লিনিক্যাল টিপস, কোনো রোগী যদি দীর্ঘদিন যাবৎ নরম মল ত্যাগ করে বা উড্ডাময়ে ভুগে, দীর্ঘদিন যাবৎ 10 বছর 5 বছর যাবৎ উড্ডাময়ে ভুগে, তাদের জন্য সবচেয়ে উপকারী ওষুধ হলো ফসফরাস। পার্টিতে বেশি খাওয়া দাওয়া করার পর যদি ঘরে ফিরে উড্ডাময়ে ভুগে তাহলে ব্রাইনিয়া ভালো কাজ করে। পার্টিতে বেশি খাওয়া দাওয়া করার পর যদি ঘরে ফিরে উড্ডাময়ে ভুগে তাহলে ব্রাইনিয়া ভালো কাজ করে। শুধুমাত্র দিনের বেলা উড্ডাময় দেখা দিলে পেট্রোলিয়াম ভালো কাজ করে। শুধুমাত্র দিনের বেলা উড্ডাময় দেখা দিলে পেট্রোলিয়াম ভালো কাজ করে। উড্ডাময়ের সময় পেটের হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে ব্যথা দেখা দিলে আর্জেন্টাম নাইটিকাম ভালো কাজ করে। যদি কারো উড্ডাময়ের সময় পেটের হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে ব্যথা দেখা দেয় তাহলে তার জন্য আর্জেন্টাম নাইটিকাম ভালো কাজ করবে। স্বাভাবিক অবস্থায় যদি শিশু খাবার খেতে না চায় কিন্তু উড্ডাময়ের সময় খাবার খেতে চায় তাহলে সিনোডন ডেকটল ভালো কাজ করে। সিনোডন ডেকটলন ভালো কাজ করে। স্বাভাবিক অবস্থায় যদি শিশু খাবার খেতে না চায় কিন্তু উড্ডাময়ের সময় খাবার খেতে চায় তাহলে সিনোডন ডেকটলন ভালো কাজ করে। যদি পেটে ডেবে যাওয়ার ন্যায় অনুভূতি দেখা দেয় এবং উড্ডাময়ের সময় ক্ষুধা বৃদ্ধি পায় তাহলে সিনোডন ডেকটলন ভালো কাজ করে। যদি পেটে ডেবে যাওয়ার ন্যায় অনুভূতি দেখা দেয়, কোনো রোগী যদি এসে বলে যে আমার পেটটা যেন ডেবে যাচ্ছে, এমন একটা অনুভূতি দেখা দেয় এবং উড্ডাময়ের সময় ক্ষুধা বৃদ্ধি পায় তাহলে তার জন্য সিনোডন ডেকটলন ভালো কাজ করবে। উড্ডাময়ের সাথে উচ্চ জ্বর দেখা দিলে ব্যাপটেশিয়া ভালো কাজ করে। উড্ডাময়ের সাথে উচ্চ জ্বর দেখা দিলে ব্যাপটেশিয়া 200 6টা ডোজ আধা ঘন্টা পর পর দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। সর্দির সাথে উড্ডাময় দেখা দিলে এবং সময়টি যদি গ্রীষ্মকাল হয় তাহলে ডাল কামড়া ভালো কাজ করে। যদি কারো সর্দির সাথে উড্ডাময় দেখা দেয় এবং সময়টা যদি গ্রীষ্মকাল হয় তাহলে তার জন্য ডাল কামড়া ভালো কাজ করবে। উড্ডামের আগে ও পরে মাথা ঘুরালে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। যদি কারো উড্ডামের আগে ও পরে মাথা ঘুরায় তাহলে তার জন্য লাইকোপোডিয়াম ভালো কাজ করবে। প্রচুর বমি এবং উড্ডামের ফলে দুর্বলতা দেখা দিলে এবং পেটের সমস্যা, ডেকুর এবং উদ্গারে উপশম হলে কার্বোভেজ ভালো কাজ করে। প্রচুর বমি এবং উদ্যমের ফলে দুর্বলতা দেখা দিলে এবং পেটের সমস্যা, ডেকুর এবং উদ্গারে উপশম হলে কার্বোভেজ ভালো কাজ করে। সূর্যে যাওয়ার ফলে বা গরমের ফলে উদ্যময় দেখা দিলে ব্রাইনিয়া এবং নেটটামকার ভালো কাজ করে। সূর্যে যাওয়ার ফলে বা গরমের ফলে উদ্যময় দেখা দিলে ব্রাইনিয়া এবং নেটটামকার ভালো কাজ করে। ঠান্ডায় বা শীতে উদ্যময় দেখা দিলে ডালকামড়া এবং ক্লোসিন ভালো কাজ করে। ঠান্ডায় বা শীতে উদ্যময় দেখা দিলে ডালকামড়া এবং ক্লোসিন ভালো কাজ করে। উদ্যমে কোটনটিক এবং গাম্বুজিয়ার মধ্যে পার্থক্য হলো কোটনটিকে হঠাৎ করে অনেক মল বের হয়ে আসে, আবার কয়েক সেকেন্ড পর আবার অনেক মল বের হয়ে আসে, এভাবে কয়েকবার হয়। আর গাম্বুজিয়াতে একবারে হঠাৎ করে সকল মল বের হয়ে আসে। কোটনটিকে আমরা জানি যে হঠাৎ করে অনেক মল বের হয়ে আসে, আবার কয়েক সেকেন্ড পর আবার অনেক মল বের হয়ে আসে, এভাবে তাদের কয়েকবারে মল ত্যাগ হয়। আর গাম্বুজিয়াতে একবারে হঠাৎ করে তার সকল মল বের হয়ে আসে। কোটনটিকের রোগীরা যখন কোনো কিছু খায় বা পান করে তখন তাকে সাথে সাথে টয়লেটে যেতে হয়।
অর্থাৎ খাবার খেলে বা পান করলে তাদের উদ্দাময়টা বৃদ্ধি পায়। আর গাম্বুজিয়াতে খাবার দাবারের সাথে এর কোনো সম্পর্ক নাই, গরম আবহাওয়াতে বৃদ্ধি দেখা দেয়। গাম্বুজিয়াতে গরম আবহাওয়াতে বৃদ্ধি দেখা দেয় এবং মলদ্বারে জ্বালাপোড়া দেখা দেয়, যা কোটনটিকে দেখা যায় না। ক্লিনিক্যাল টিপস: ব্যথাহীন প্রচুর উদ্রাময়ের পর স্বরান্তের স্থানচ্যুতি দেখা দিলে এর প্রধান ওষুধ হলো পোডোফাইলাম। ব্যথাহীন প্রচুর উদ্রাময়ের পর যদি কারো মলদ্বারটা বের হয়ে আসে তাহলে তার জন্য প্রধান ওষুধ হবে পোডোফাইলাম। নিষ্ফল মলের ব্যাগের সাথে স্বরান্তের স্থানচ্যুতি দেখা দিলে এর প্রধান ওষুধ হলো নাক্সভূমিকা। নিষ্ফল মলের ব্যাগের সাথে স্বরান্তের স্থানচ্যুতি দেখা দিলে এর প্রধান ওষুধ হলো নাক্সভূমিকা। বাড়ি কিছু আলগানের ফলে স্বরান্তের স্থানচ্যুতি দেখা দিলে এর প্রধান ওষুধ হলো রুটা। যদি কোনো রোগী বাড়ি কিছু আলগানের ফলে তার স্বরান্তটা বের হয়ে আসে তাহলে তার ওষুধ হবে রুটা। পোডোফাইলামের জ্বর সকালে যেমন 7টা বা 8টায় দেখা দেয় এবং জ্বরের সময় রোগী প্রচুর কথা বলে। পোডোফাইলামের জ্বর সকালে যেমন 7টা বা 8টায় দেখা দেয় এবং জ্বরের সময় রোগী প্রচুর কথা বলে। পোডোফাইলাম এবং ফাইটোলকার রোগীদের দন্তোদ্গমকালে দাঁতে প্রচুর জ্বালাতন দেখা দেয়, এর ফলে তারা এক দাঁতের সাথে অন্য দাঁত কামড় দিয়ে থাকে। পোডোফাইলাম এবং ফাইটোলকার রোগীদের দন্তোদ্গমকালে দাঁতে প্রচুর জ্বালাতন দেখা দেয়, এর ফলে তারা এক দাঁতের সাথে অন্য দাঁত কামড় দিয়ে থাকে। ক্লিনিক্যাল টিপস: নাক্সভূমিকার অনেক কেসে যেখানে মুখে তিতা স্বাদ, একবার উদ্রাময় আরেকবার কোষ্ঠকাঠিন্য দেখা দেয় ইত্যাদিতে যখন নাক্সভূমিকা প্রয়োগে রোগী আরোগ্য হয় কিন্তু সমস্যাটি আবার ফিরে আসে, সেই সকল কেসে পোডোফাইলাম অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে খুব ভালো কাজ করে। নাক্সভূমিকার অনেক কেসে যেখানে মুখে তিতা স্বাদ, একবার উদ্রাময় আরেকবার কোষ্ঠকাঠিন্য দেখা দেয় ইত্যাদিতে যখন নাক্সভূমিকা প্রয়োগে রোগী আরোগ্য হয় কিন্তু সমস্যাটি আবার ফিরে আসে, সেই সকল কেসে পোডোফাইলাম অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে খুব ভালো কাজ করে। ওলিয়ান্ডার হলো অজীর্ণ ভুক্তদ্রব্য বিশিষ্ট উদ্রাময়ে আমাদের সেরা ওষুধগুলোর মধ্যে একটি। ডাক্তার নেশ বলেন, ওলিয়ান্ডার হলো অজীর্ণ ভুক্তদ্রব্য বিশিষ্ট উদ্রাময়ে আমাদের সেরা ওষুধগুলোর মধ্যে একটি এবং এটির সর্বোত্তম লক্ষণ হলো অদবায়ু নির্গত হওয়ার সময় অনিচ্ছিকভাবে মল নির্গত হওয়া। ওলিয়ান্ডারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যখন তাদের অদবায়ু নিঃসরণ হয় তখন অনিচ্ছাকৃতভাবে তাদের মল নির্গত হয়ে যায়। ব্রাইনিয়া এবং এন্টিম ক্রুডের উদ্রামের মধ্যে পার্থক্য হলো ব্রাইনিয়ার উদ্রাময় দুর্গন্ধযুক্ত এবং পানির ন্যায়, আর এন্টিম ক্রুডের উদ্রাময় পানির ন্যায় কিন্তু তাতে পিণ্ড এবং অজীর্ণ খাদ্য থাকে। ব্রাইনিয়ার উদ্রাময় দুর্গন্ধযুক্ত এবং পানির ন্যায়, আর এন্টিম ক্রুডের উদ্রাময় পানির ন্যায় কিন্তু তাতে আমরা যে খাবারটা খাই সেই খাবারের কিছু অংশ উদ্রাময়ের সাথে দেখা যায় এবং কিছু পিণ্ড থাকে। সকাল 6টায় বা ভোরে বিছানা থেকে দৌড়ে টয়লেটে যায় বা মলের ব্যাগ তাকে জাগ্রত করে প্রধান দুইটি ওষুধ হলো সালফার এবং অ্যালোসকোটিনা। সকাল 6টায় বা ভোরে বিছানা থেকে দৌড়ে টয়লেটে যায় বা মলের ব্যাগ তাকে জাগ্রত করে এর প্রধান দুইটি ওষুধ হলো সালফার এবং অ্যালোসকোটিনা। খুব সুন্দর একটা গল্প, এই গল্পের মাধ্যমে আমরা কয়েকটা ওষুধের উদ্রাময় সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। খুব সুন্দর একটা গল্প। এটা একটা সপ্তর্ষি ব্যানার্জি দাদা ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জিকে শুনেছিলেন। এখন আমরা গল্পের মাধ্যমে উদ্রাময়ে অ্যালোসকোটিনা, ব্রাইনিয়া, সালফার, থুজা, নাক্সভূমিকা এবং ন্যাট্টাম সালফের ব্যবহার জানব। হোস্টেলের একটি রুমে 6টি বেড রয়েছে। এই 6টি বেডে 6 জন থাকে। তারা হলো অ্যালোসকোটিনা, ব্রাইনিয়া, সালফার, থুজা, নাক্সভূমিকা এবং ন্যাট্টাম সালফ। তাদের একটি মাত্র টয়লেট রয়েছে। 6 জনের একটি মাত্র টয়লেট। একদিন রাতে তারা খুব সুন্দর জমকালো পার্টি করে ঘুমায়। ভোর 4টায় নাক্সভূমিকা ঘুম থেকে উঠে দৌড়ে টয়লেটে যায় এবং কিছু টয়লেট করে সে ফিরে আসে। আমরা জানি নাক্সভূমিকার সমস্যা ভোর 4টায় বৃদ্ধি পায়, সুতরাং ভোর 4টায় নাক্সভূমিকা ঘুম থেকে উঠে দৌড়ে টয়লেটে যায় এবং কিছু টয়লেট করে সে ফিরে আসে। এর মধ্যেই সালফার টয়লেটের বাহিরে অপেক্ষা করছে, কারণ সালফারেরও খুব ভোরে তাদের সমস্যা বৃদ্ধি পায়। নাক্সভূমিকা বের হওয়ার সাথে সাথে সালফার দৌড়ে টয়লেটে যায় এবং সম্পূর্ণ ক্লিয়ার হয়ে আসে। সালফার টয়লেট করে সে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বের হয়ে আসে। নাক্সভূমিকা আবার টয়লেটে যায় কারণ তার পরিপূর্ণ মলত্যাগ হয় নাই। সে কিছু মলত্যাগ করে আবার ফিরে আসে। সকাল 6টা 30 মিনিটে
অ্যালোসকোটিনা ঘুম থেকে উঠে দৌড়ে টয়লেটে যায়, যে দেখে নাক্স ভূমিকা টয়লেটে, কারণ নাক্স ভূমিকার টয়লেট ক্লিয়ার হয় না, এই জন্য সে একটু পর পর টয়লেটে যায়। সে টয়লেটের দরজা, অ্যালোসকোটিনা টয়লেটের দরজা ভেঙে ফেলার অবস্থা করে, কারণ তার মলদ্বারের নিয়ন্ত্রণ নাই, মল যেন বের হয়ে যাবে। তখন নাক্স ভূমিকা মলত্যাগ সম্পূর্ণ না করেই বের হয়ে আসে। 6:30 ন্যাপটাম সার্ভ ঘুম থেকে জাগ্রত হয়ে শুয়ে শুয়ে দেখে অ্যালোসকোটিনা টয়লেট থেকে বের হয়েছে কিনা এবং নাক্স ভূমিকা আবার টয়লেটে যাবে কিনা, কারণ সে জানে শোয়া থেকে উঠলে তাকে সাথে সাথেই টয়লেটে যেতে হবে। এই জন্য সে শুয়ে শুয়ে দেখে যে অ্যালোসকোটিনা টয়লেট থেকে বের হয়েছে কিনা এবং নাক্স ভূমিকা আবার টয়লেটে যাবে কিনা। যদি যায় তাহলে সে পরে উঠবে, আর যদি না যায় তাহলে সে শোয়া থেকে উঠবে এবং সাথে সাথে টয়লেটে যাবে। সে যখন শোয়া থেকে উঠে প্রথম পা ফেলে তখনই তার মলের ব্যাগ হয় এবং সাথে সাথেই টয়লেটে যেতে হয়। ন্যাপটাম সার্ভ পার্টিতে মাছ খাওয়ার কারণে তার বায়ুপূর্ণ উদ্রাময় দেখা দেয়, মানে ন্যাপটাম সার্ভের রোগীরা যদি মাছ খায় তাদের বায়ুপূর্ণ উদ্রাময় দেখা দেয়। 6:40 ব্রাইনিয়া ঘুম থেকে জাগ্রত হয়ে হাত পা নাড়ায় এবং চোখ খুলে, অর্থাৎ যখনই সে নড়াচড়া করে তখনই তার মলের ব্যাগ হয় এবং সে টয়লেটে গিয়ে মল ত্যাগ করে। ব্রাইনিয়ার রোগীরা যখন সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে চোখটা খুলে বা হাত পা নাড়ে তখনই তাদের মলের ব্যাগ হয়, আর সাথে সাথেই তাকে টয়লেটে যেতে হয়। বাঁধাকপি এবং টক জিনিস খাওয়ার কারণে ব্রাইনিয়ার রোগীদের উদ্রাময় দেখা দেয়। থুজা যখন দেখে সবার টয়লেটের কাজ শেষ তখন সে নাস্তা করে বা চা পান করে, কারণ সে জানে নাস্তা বা চা পান করার সাথে সাথেই তাকে টয়লেটে যেতে হবে। থুজার রোগীরা যখন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চা পান করার পর বা নাস্তা খাওয়ার পরপরই তাদের সাথে সাথে টয়লেটে যেতে হয়। এই জন্য সবার শেষে সে চা পান করে নাস্তা খেয়ে তারপর সে টয়লেটে যায়। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে?